রেকর্ডিং অন। আফটার দি ক্লাস অ্যাপের মধ্যে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, রেকর্ডিং সেকশনে। আর তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই চ্যাপ্টারের পুরো ডেডিকেটেড নোটস হচ্ছে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, যেটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সাথে অ্যাপের মধ্যেও দিয়ে দেবো, সো প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে। তো আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 তে সিলেবাসের যদি কথা বলি, একবার কুইকলি দেখে নিই। সিলেবাসে আমাদের টোটাল 3টে টপিক আছে, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার আছে, কম্পিউটার নেটওয়ার্ক আছে, আর হচ্ছে তোমাদের এথিক্স এর টপিক আছে, ঠিক আছে। এবার এখানে আমাদের কিন্তু একমাত্র সব থেকে যেটা বলতে পারো তোমার টাফেস্ট টপিক আছে, যেটা একটু কঠিন টপিক লাগতে পারে তোমাদের, সেটা হলো ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। বাকি যে দুটো টপিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক আর হচ্ছে আমাদের এখানে এথিক্স, এই দুটো খুবই সহজ টপিক, ঠিক আছে। নাম্বারের যদি কথা বলি, কম্পিউটার নেটওয়ার্ক থেকে তোমার বেশি নাম্বার পরীক্ষায় আছে, 15 নাম্বারের মতো পাবে। আর তোমাদের হচ্ছে এথিক্স আর ওদিকে তোমার ডেটা স্ট্রাকচার থেকে 10 নাম্বার করে আছে, এটা হলো 35 নাম্বার। অ্যাপ্লিকেশন আর সায়েন্স উভয় ক্ষেত্রেই সেম কিন্তু, ঠিক আছে, কোনো পার্থক্য নেই, সিলেবাস আমাদের সেম আছে, ডিফারেন্স কোনো কিছু নেই। তো আমরা পড়া স্টার্ট করব ইউনিট 2 থেকে, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক থেকে আমরা হচ্ছে পড়াটা স্টার্ট করব, ঠিক আছে। তার কারণটা কম্পিউটার নেটওয়ার্কটা আমাদের অনেক বড় টপিক আছে, আর এটা আমাদের ইজি আছে, তো তাড়াতাড়ি এটা আমাদের হয়ে যাবে আর সহজে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানেই তোমাদের প্র্যাকটিক্যালও কিন্তু আছে, বলে রাখলাম ক্লাস 11 এর যে প্র্যাকটিক্যাল হবে তোমাদের, যেটা হলো এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইনিংটা হচ্ছে তোমাদের 11 সেমিস্টার 2 তে প্র্যাকটিক্যাল, যেরকম সেমিস্টার 1 এ এক্সেল করেছিলে, সেমিস্টার 2 তে হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। সো এটা হচ্ছে অল অ্যাবাউট তোমাদের সিলেবাস। তো আমরা আজকের ক্লাসে যে টপিকটা শুরু করছি সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কের এই যে ইউনিট 1টা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং আছে। এবার এখান থেকেই পরীক্ষায় অনেক প্রশ্ন কিন্তু তৈরি হতে পারে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, যেরকম তোমার মোড অফ কমিউনিকেশন আছে, কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার আছে, ঠিক আছে, তারপর সিরিয়াল প্যারালাল কমিউনিকেশন আছে। তো অনেক কিছু, অনেক প্রশ্ন কিন্তু এখান থেকেই হয়ে যাবে। তো প্রশ্ন এবং অ্যান্সার তোমরা হচ্ছে নোটস এর মধ্যে পেয়ে যাবে, যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে পুরো এটার উপর ডেডিকেটেড নোটস হচ্ছে দিয়ে দেবো। তো তোমাদের প্রশ্ন অন্য কোথাও থেকে হচ্ছে পড়তেও হবে না, এবং কোনো প্রশ্ন কোথাও থেকে লিখতেও হবে না, তার উত্তরও কোথাও থেকে লিখতে হবে না, সবকিছুই তোমরা এখান থেকেই কিন্তু ডেডিকেটেড ভাবে পেয়ে যাবে পিডিএফ হিসেবে, ঠিক আছে। বুঝতে পারলে তো প্রত্যেকে? তাহলে তো নোটস নিয়ে একদমই চিন্তা নেই, আমরা ক্লাসে বেশি মনোযোগ করব, পড়াটা বুঝতে বেশি আমরা হচ্ছে ফোকাস করব, ঠিক আছে। আর ক্লাসের মধ্যে আমি তোমাদের এরকম ধরনের পিপিটি ইউজ করব, ঠিক আছে। এটা কিন্তু নোটস না, এটা জাস্ট পড়ানোর জন্য, বোঝানোর জন্য, এটাও আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর বাকি তোমাদের চ্যাপ্টার পুরো কমপ্লিট হলে তোমরা হচ্ছে ডেডিকেটেড সেই চ্যাপ্টারের নোটস পেয়ে যাবে। প্রত্যেকে বুঝতে পারলে তো পড়ানোর ধরনটা, প্রত্যেকে কিভাবে পড়বো আমরা? একটু চ্যাটে আমাকে একটু জানিয়ে দাও বুঝে গেলে। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, চলো তাহলে শুরু করি আমরা আমাদের টপিক। তো দেখো, সবার ফার্স্ট হচ্ছে এখানে আমরা যে টপিকটা পড়ছি সেটা আমাদের ইউনিট 2, মনে রাখবে, ইউনিট নাম্বার 2 কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। ইউনিট নাম্বার 2 কম্পিউটার নেটওয়ার্ক। তো এখানে সবার প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, ঠিক আছে, যে নেটওয়ার্ক জিনিসটা আমরা কাকে বলছি, ঠিক আছে। তো এখানে দেখো ডেফিনেশন কি দেওয়া আছে, কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যেখানে দুটো অথবা দুয়ের বেশি কম্পিউটারকে আমাদের হচ্ছে একে অপরের সাথে যুক্ত করা হয়। কিভাবে যুক্ত করা হয় একে অপরের সাথে? সেটা তুমি কেবিলের মাধ্যমেও করতে পারো, টেবিলের মাধ্যমে করলে তোমার হচ্ছে ওয়্যার কানেকশন হবে, ঠিক আছে। আর অথবা তুমি হচ্ছে যেটা আজকের দিনে দেখতে পাচ্ছ, যেখানে তোমার উইথাউট এনি কেবিল তুমি দেখতে পারো দুটো কম্পিউটার বা দুটো ডিভাইসের মধ্যে একে অপরের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করা হয়েছে, যেটাকে আমাদের বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন। তার মানে কি, কম্পিউটার নেটওয়ার্ক বলছে আমার কাছে দুটো কম্পিউটার থাকবে, ঠিক আছে, একটা কম্পিউটার হয় না, দুটো কম্পিউটার থাকবে। যেমনটা দেখো এই ছবিটার মধ্যে লক্ষ্য করতে পারছো তোমরা, ঠিক আছে। এই ছবিটায় অনেকগুলো কম্পিউটার আছে, বা এটাকে যদি আমি আরেকটু ছোটভাবে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম যে ধরো
এই হলো আমাদের একটা কম্পিউটার, এই হলো আরেকটা কম্পিউটার, ঠিক আছে। এখন এই দুটো কম্পিউটারকে একে অপরের সাথে আমি যুক্ত করতে চাই, একে অপরের সাথে আমি কানেক্টেড করতে চাই, ঠিক আছে। তাহলে এখন এই দুটো কম্পিউটারকে একে অপরের সাথে কানেক্টেড করার জন্য আমি কি করব, এই দুটো কম্পিউটারের মধ্যে একটা কেবিল তার ব্যবহার করব। যদি আমি কেবিল কানেকশনের কথা বলে থাকি, তারের মাধ্যমে যদি কানেকশন করতে চাই, তাহলে এই কম্পিউটার থেকে একটা তার নিয়ে এই সেকেন্ড কম্পিউটারটার মধ্যে আমরা কানেক্টেড করব। সেটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার, এটা হচ্ছে সেকেন্ড কম্পিউটার। তাহলে এখানে কি করলাম, দুটো কম্পিউটারকে একে অপরের সঙ্গে একটি কেবিল তারের মাধ্যমে যুক্ত করলাম। এর ফলস্বরূপ কি হবে এখন, কেন এই কাজটা করা হলো? এই কাজটা এই কারণেই করা হলো যাতে আমি এই প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারের মধ্যে কোনো প্রকারের ডেটা অর্থাৎ ইনফরমেশনকে আমি হচ্ছে শেয়ার করতে পারি। বুঝতে পারলে, ইনফরমেশন শেয়ার যেন করতে পারি, তার জন্যই আমাদের হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে হয়। ইনফরমেশন মানে তোমার ডেটা, ডেটা মানেই ইনফরমেশন, ঠিক আছে। ডেটা তোমার বিভিন্ন প্রকারের ডেটা হতে পারে, সেটা তোমার কোনো ফাইল ফরম্যাটে ডেটা হতে পারে। লাইক তুমি কোনো ধরো কোনো একটা ইমেজ তুমি শেয়ার করছো এই কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে, তুমি কোনো হচ্ছে ভিডিও ফাইল শেয়ার করছো, MP3 ফাইল শেয়ার করছো, ঠিক আছে, এক্সেট্রা টাইপ অফ জিনিস। ওকে, এবার এখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো ভালো করে একটু আমাদের বুঝতে হবে। সেটা কি, সেটা হলো তোমার সেন্ডার। মনে রাখবে ইংরেজি শব্দগুলো বেশি ভালো করে মাথায় মনে রাখবে, এটা তোমাদের আগামীতে কাজে দেবে যখন ভবিষ্যতে তোমরা BCA নিয়ে পড়াশোনা করবে, অথবা ক্লাস 12-এই যখন উঠবে যেখানে তোমাদের পাইথন আছে, দ্যাট টাইম কিন্তু ইংলিশটা বেশি ইউজ হবে, তাই ইংলিশ টার্মগুলো বেশি মাথায় রাখবে। সেন্ডার মানে কি মনে রাখবে, এই জিনিসটা তুমি বারবার শুনবে কম্পিউটার নেটওয়ার্কিং এর পুরো সিলেবাসে, সেন্ডার সেন্ডার সেন্ডার। সেন্ডার মানে হচ্ছে যে পার্টিকুলার ডিভাইস থেকে তোমার ইনফরমেশনটা এট এ টাইম তোমার সেন্ড করা হচ্ছে বা ট্রান্সফার করা হচ্ছে। যে ধরো আমার কাছে তোমার একটা ফাইল আছে, ফাইলটা হচ্ছে তোমার .png ফাইল, ঠিক আছে। এই .png ফাইলটাকে আমি বললাম তোমার এই 1 নম্বর কম্পিউটার থেকে 2 নম্বর কম্পিউটারের মধ্যে আমি ট্রান্সফার করব। তাহলে এই .png ফাইলটাই কিন্তু আমার এখানে ডেটা। এখন এই ডেটাটা যখন আমি 1 নম্বর কম্পিউটার থেকে 2 নম্বর কম্পিউটারে ট্রান্সফার করব, তখন এই 1 নম্বর কম্পিউটারটাকে আমরা বলবো সেন্ডার। তার মানে সেন্ডার হলো যেখান থেকে তোমার ডেটা ট্রান্সফার হয়, যে তোমার ডেটাটা ট্রান্সফার করে তাকে সেন্ডার বলা হয়। আর এই ডেটাটা যে তোমার রিসিভ করছে, কে রিসিভ করছে, এই .png ফাইলটা এই সেকেন্ড কম্পিউটারটা কিন্তু রিসিভ করবে। তো যে কম্পিউটার তোমার সেন্ড করা ডেটাকে রিসিভ করে তাকে আমাদের বলা হয় তোমার রিসিভার, তাকে বলা হয় রিসিভার কম্পিউটার নেটওয়ার্কিং এ। তাহলে রিসিভার কি, রিসিভার হলো সেই ডিভাইস অথবা সেই কম্পিউটারকে বলবো যার মধ্যে সেন্ডার থেকে সেন্ড করা ডেটাটা তোমার রিসিভ হয়, ঠিক আছে। আর এই ধরনের যে কমিউনিকেশন ব্যবস্থা দেখতে পাচ্ছ, এটাকেই আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি, যেখানে দুই অথবা দুয়ের বেশি কম্পিউটার বা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড হয়ে তথ্য আদান প্রদান করে, অর্থাৎ ডেটা শেয়ার করে। আর এই কানেকশনটা তোমার দুই ভাবে হয়ে থাকে, কেবিলের মাধ্যমে হয়। যদি কেবিলের মাধ্যমে হয় তাহলে তাকে আমরা বলে থাকি ওয়্যার কানেকশন, ওয়্যার কানেকশন। আর যদি উইথাউট কেবিল হয়, ঠিক আছে, উইথাউট কেবিল, তাহলে তাকে আমরা বলে থাকি ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস এর মধ্যে তোমার ব্লুটুথ আছে, ওয়্যারলেস এর মধ্যে তোমার হচ্ছে ওয়াইফাই কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে, এগুলো হচ্ছে ওয়্যারলেস। আর ওয়্যারের মধ্যে তোমার কেবিল তার, যেগুলো তুমি আগেও দেখতে পেতে এখনো তুমি দেখতে পাও, ঠিক আছে। সিমিলার ভাবে তোমার ধরো এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছ, এটার সাথে তোমার এখানে একটা প্রিন্টার কানেক্টেড আছে, প্রিন্টার কানেক্টেড। তাহলে কি আমরা বলতে পারি এই যে 1 আর 3 নম্বরের মধ্যে তোমার কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হয়েছে? ইয়েস অর নো চ্যাট সেকশন। আমরা কি বলতে পারি 1 নম্বর ডিভাইস আর 3 নম্বর ডিভাইসের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে পেরেছি? দেখে বলো তো ছবিটা, যে এখন আমার ছবিতে বলা হচ্ছে কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্টেড আছে, এবং এখানে কিন্তু অবশ্যই আমরা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে পেরেছি। কেন পেরেছি? কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস, প্রিন্টারও একটা ডিজিটাল ডিভাইস। একটা জিনিস সবসময় মনে রাখবে, কম্পিউটার নেটওয়ার্ক যখনই আমরা পড়ে থাকি সেখানে আমরা ডিভাইস বলতে কি বলি,
ডিভাইস বলতে আমরা সেই জিনিসগুলোকে বলে থাকি যেগুলো বেসিক্যালি একে অপরের সাথে কানেক্টেড থাকে। যেমন এই ছবিটার দিকে লক্ষ্য রাখবে, এই ছবিটার দিকে দেখো, দেখতে পাচ্ছ অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড আছে। যেমন দেখো এই হচ্ছে একটা কম্পিউটার, এই আরেকটা কম্পিউটার, এই আরেকটা, এই আরেকটা, এই আরেকটা, ঠিক আছে। তো এই যে যত মেশিন বা কম্পিউটার গুলো কানেক্টেড থাকে এগুলোকে ডিভাইস বলা হয় বেসিক্যালি, ঠিক আছে। এবার ডিভাইস হচ্ছে আমাদের অলওয়েজ তোমার দুই প্রকারের হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। ডিভাইস দুই প্রকারের, এক হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস, ঠিক আছে, এক হচ্ছে ডিজিটাল ডিভাইস, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যানালগ ডিভাইস, ঠিক আছে। এরকম দুই ধরনের হয়। ডিজিটাল ডিভাইস হচ্ছে আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা এখানে কম্পিউটার নেটওয়ার্ক করছি, যেখানে কম্পিউটার নেটওয়ার্কে এভরিথিংই তোমার ডিজিটাল ডিভাইস হয়ে থাকে। ডিজিটাল ডিভাইসের মধ্যে আমার কম্পিউটার পড়ে, আমার স্মার্টফোন পড়ে, আমার ল্যাপটপ পড়ে, আমার ট্যাবলেট পড়ে, যে কোনো তোমার স্মার্ট জিনিসপত্র সেগুলো ডিজিটাল ডিভাইসে থাকে। আর অ্যানালগের মধ্যে তোমার হচ্ছে অন্য ডিভাইস গুলো পড়ে, যেরকম তোমার ধরো বাড়িতে যে টিভিটা আছে, টেলিভিশন, সেটা অ্যানালগ ডিভাইস। তোমার ঘড়ি যে হয়, ঘড়ি কিন্তু এখানে স্মার্ট ওয়াচ না, নর্মাল যে ঘড়িগুলো হয়ে থাকে সেগুলো আমাদের হচ্ছে অ্যানালগ ডিভাইস হয়ে থাকে, ঠিক আছে। বাট এখানে যখন নেটওয়ার্কের কথা বলি তখন আমরা ডেটা নিয়ে কাজ করি, আর এই ডেটা হচ্ছে অলওয়েজ আমার এখানে ডিজিটাল ডিভাইসের মধ্যে আদান প্রদান হয়, ঠিক আছে। তাহলে এই যে ডিভাইস গুলো একে অপরের সঙ্গে যে কানেক্টেড থাকে এগুলোকে নেটওয়ার্কের ভাষায় আরো একটা জিনিস কিন্তু বলা হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের তোমার এখানে এক একটা নোড। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 2, সিমিলার এটা হচ্ছে নোড 3। তো নোড কোনগুলোকে বলবো? নোড হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অনেকগুলো কম্পিউটার যখন একে অপরের সাথে কানেক্টেড হয়ে তথ্য আদান প্রদান করে তখন সেই প্রতিটা কম্পিউটারকে নেটওয়ার্কিং এর ভাষায় এক একটি নোড বলা হয়। যেমন এটা নোড 1, এটা নোড 2, এটা নোড 3, ঠিক আছে। বুঝতে পারলে প্রত্যেকে নোড জিনিসটা কি? তাহলে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, নোড কাকে বলে? উত্তর হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় যখন আমরা অনেকগুলো কম্পিউটারকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করি তখন সেই প্রতিটা কম্পিউটারকে আমাদের এক একটি নোড বলা হয়। লিখলে, লেখার পর এরকম একটা ছবি তুমি এঁকে দেখিয়ে যে, তাহলে তুমি 2 নম্বর পুরো পেয়ে যাবে পরীক্ষায়, 2 নম্বর যদি থাকে প্রশ্নটায়, ঠিক আছে। এখন এখানে কম্পিউটারের সাথে প্রিন্টারকে কানেক্ট করে কিরকম ডেটা তোমার ট্রান্সফার করা যেতে পারে? ভেরি কমন একটা জিনিস এটা। আমরা প্রত্যেকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে কি করে থাকি? প্রিন্টারের মাধ্যমে আমরা হচ্ছে তোমার জিনিসপত্র প্রিন্টিং করে থাকি, আর সেই জিনিসগুলো আমার হচ্ছে ডকুমেন্টস হয়ে থাকে, কোনো একটা তোমার ফাইল হয়ে থাকে যেগুলো প্রিন্ট হয়ে কাগজ হিসেবে আমার কাছে আসে। তাহলে এখন এই নোট 1 থেকে তোমার প্রিন্টারের কাছে হচ্ছে প্রিন্টিং এর জন্য আমাদের একখানা রিকোয়েস্ট আসছে, প্রিন্টিং এর জন্য একটা রিকোয়েস্ট আসছে, যে রিকোয়েস্টটা তোমার এই ডিভাইসটা অ্যাকসেপ্ট করবে। তারপর তোমার সেই রিকোয়েস্টের উপর বেস করে এই ডিভাইস হচ্ছে একটা রেসপন্স দেবে। রেসপন্স মানে হচ্ছে তোমার আউটপুট বার করবে, অর্থাৎ প্রিন্টিং করে প্রিন্টিং এর জিনিসগুলো তোমার বার করে দেবে, ঠিক আছে। প্রিন্টিং করে প্রিন্টিং এর জিনিসগুলো বার করে দেবে। তো এটাও কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কেরই ব্যবস্থা, ঠিক আছে। সিমিলার ধরো আরেকটা এক্সাম্পল হতে পারে, তুমি মোবাইল ওপেন করছো, মোবাইল ওপেন করে তুমি হচ্ছে ধরো ফর এক্সাম্পল এই যে একটা কম্পিউটার ট্যাব ওপেন করলে কম্পিউটারে, অথবা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে তুমি সার্চ করলে তোমার হচ্ছে পাইথন, ঠিক আছে। যেই সার্চ করলে পাইথন, তারপর দেখো ইন্টারনেটে পাইথন রিলেটেড ইনফরমেশন তোমার কাছে চলে আসছে। এটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কেরই একটা এক্সাম্পল। এখানে আমরা হচ্ছে তোমাদের ইন্টারনেটের সাহায্যে কাজ করছি, আর ইন্টারনেটও আমাদের নেটওয়ার্কের মধ্যে পড়ে, ঠিক আছে। যেখানে তোমার তুমি যখন মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করে তুমি যখন কোনো কিছু সার্চ করছো গুগলে গিয়ে, তখন তুমি হচ্ছে একটা ডিভাইস ব্যবহার করলে, যেটা তোমার কম্পিউটার হতে পারে, তোমার ল্যাপটপ হতে পারে, তোমার স্মার্টফোন হতে পারে, এনি টাইপ অফ, ঠিক আছে। আর তোমার এখানে হচ্ছে ইন্টারনেট থাকবে। ইন্টারনেট হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করে। ইন্টারনেটের সাথে আরো একটা জিনিস তোমার ব্যাক এন্ডে কানেক্টেড থাকে, যেটাকে আমরা সার্ভার বলে থাকি, যেটা একটু পরে আমরা বোঝাবো। এবং এইভাবে তোমার কাছে ইনফরমেশন হচ্ছে আসছে। এইটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেটা আমরা পড়বো, আমাদের টপিক আছে ওটা, তখন আর একটু ডিটেলসে বলবো। বাট এটাও কিন্তু নেটওয়ার্কেরই এক্সাম্পল আমাদের, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে অল অ্যাবাউট আমাদের তোমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, ঠিক আছে। গেল।
এবার কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য এবং ব্যবহারগুলি আলোচনা করো। এখান থেকে পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন একটা এরকম দিতে পারে, ঠিক আছে, যে কম্পিউটার নেটওয়ার্কের আমাদের উদ্দেশ্য অথবা ব্যবহারগুলি বলো। তো কি কি উদ্দেশ্য আছে কম্পিউটার নেটওয়ার্কের? নাম্বার 1 তোমার তথ্য বিনিময় করা, অর্থাৎ ডেটাকে শেয়ার করা আমাদের, ঠিক আছে। যে ধরো আমি আমার একটা কম্পিউটারে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ফাইল আছে, ডকুমেন্ট আছে, ইমেজ আছে, সেগুলোকে আমি একাধিক কম্পিউটারের মধ্যে তোমার হচ্ছে ট্রান্সফার করতে চাই, একাধিক কম্পিউটারে শেয়ার করতে চাই। তখন আমাকে কি করতে হবে? সেই প্রতিটা কম্পিউটারকে সবার ফার্স্ট একে অপরের সাথে কানেক্টেড করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তোমার ডেটা ইনফরমেশন হবে না, ডেটা ইনফরমেশন শেয়ার হবে না। এবার সেই কানেকশনটা তুমি ওয়্যারের মাধ্যমে করতে পারো অথবা তুমি ওয়্যারলেসও করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। সেকেন্ডলি তোমার রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং মানে কি? রিসোর্স শেয়ারিং মানে হচ্ছে ধরো আমার অফিসে হচ্ছে তোমার ধরো একখানাই প্রিন্টার আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রিন্টার। এখন এই একখানা প্রিন্টারকেই তোমার ব্যবহার করছে তোমার ধরো 3টে কম্পিউটার আমার অফিসের। একটা প্রিন্টারকেই ব্যবহার করছে 3টে কম্পিউটার। তাহলে এখন এই প্রতিটা কম্পিউটার কি তোমার এই প্রিন্টারের অ্যাক্সেসটা পাবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, পাবে। কিন্তু মনে রাখবে অ্যাট এ টাইম মানে কি? যখন এই প্রথম কম্পিউটারটা তোমার হচ্ছে প্রিন্টিং এর জন্য কোনো রিকোয়েস্ট পাঠাবে প্রিন্টারের মধ্যে, তখন কিন্তু সেকেন্ড কম্পিউটারটা কোনো প্রকারের তোমার প্রিন্টিং এর কাজ করতে পারবে না। আগে প্রথম কম্পিউটার যে প্রিন্টিং এর কাজটা করছে সেই প্রিন্টিং এর কাজটা হবে, তারপর সেকেন্ড কম্পিউটারটা প্রিন্টিং এর কাজ করবে, তারপর 3 নম্বর কম্পিউটারটা প্রিন্টিং এর কাজ করবে। অর্থাৎ এখানে রিসোর্স কিন্তু আমাদের খুবই ভালোভাবে তোমার হচ্ছে ম্যানেজ করে তোমার শেয়ার করা হচ্ছে, ঠিক আছে। রিসোর্স বলতে কি বলা হচ্ছে? এই পার্টিকুলার যে প্রিন্টার মেশিনটা আছে, এই প্রিন্টার মেশিনটা কি আমার সমস্ত যে কম্পিউটারগুলো অফিসে কানেক্টেড আছে তারা প্রত্যেকে কি এই প্রিন্টার মেশিনের অ্যাক্সেস পাচ্ছে? ইয়েস, পাচ্ছে অ্যাক্সেস, ঠিক আছে। কিন্তু সেম টাইমে তোমার হচ্ছে প্রত্যেকে প্রিন্টিং করতে পারে না। তুমি দেখবে একটা প্রিন্টারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে, কিন্তু আমরা যখন প্রিন্টিং করি তখন আমাদের ওয়েট করতে হয়। সবার প্রথমে একজন প্রিন্টিং করে, তার প্রিন্টিং যেই হয়ে যায় তারপর পরের জন করে, তারপর তারপরের জন করে। কিন্তু এখানে একটা মেশিনকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রিন্টিং এর জন্য। এটাই বলা হয় রিসোর্স শেয়ারিং, ঠিক আছে। সিমিলার ভাবে স্ক্যানার এক্সাম্পল হতে পারে, সিমিলার ভাবে আমাদের ইন্টারনেটও এক্সাম্পল। আজকে ইন্টারনেট শুধু কিন্তু আমি ব্যবহার করছি না, তুমিও যে ইন্টারনেটটা ব্যবহার করছো ডেলি, আমিও সেই সেম ইন্টারনেটটাই কিন্তু ডেলি ব্যবহার করছি, ঠিক আছে। তোমার আমার মধ্যে কিন্তু ইন্টারনেটের কোনো পার্থক্য নেই। তো ইন্টারনেটও কিন্তু ওয়ার্ল্ডের যত ইউজার আছে প্রত্যেকের কাছে কিন্তু সমানভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো রিসোর্স শেয়ারিং হচ্ছে এখানে আমাদের সেকেন্ড তোমার উদ্দেশ্য হয়ে থাকে, ইউজেস হয়ে থাকে কম্পিউটার নেটওয়ার্কিং এর, ঠিক আছে। 3 নম্বর তোমার যোগাযোগ এবং কমিউনিকেশন। আজকে কম্পিউটার নেটওয়ার্ক আছে বলেই আমাদের কমিউনিকেশন ব্যবস্থাটা অনেক সহজ হয়েছে, ঠিক আছে। যেমন তুমি ইমেলের মাধ্যমে যে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারছো, যে কোনো ধরনের ডেটা তুমি একটা ইমেল থেকে আরেকটা ইমেলের মধ্যে ট্রান্সফার করতে পারো, কারণ তুমি যখন ইমেল ওপেন করো সেখানে তুমি টেক্সট মেসেজের সাথে ভিডিও, লিংক, তারপর তোমার ইমেজ, অ্যাটাচমেন্ট, এভরিথিং তুমি অ্যাড করতে পারো। তারপর আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ডেইলি যে তোমার চ্যাটিং করছি হোয়াটসঅ্যাপের মধ্যে, এটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কেরই রিজন আমাদের। তারপর ভিডিও কলের মাধ্যমে যে সরাসরি যে আমরা কথা বলে থাকি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বসে, এই যে তোমাদেরকে যে অনলাইন ক্লাস করাচ্ছি, ঠিক আছে, লাইভ ক্লাস, যেটাও আমাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লাস হচ্ছে, তুমি এক প্রান্তে বসে আমি এক প্রান্তে বসে। এই যে লাইভ ক্লাসেস যে করানো হয়, অনলাইন এডুকেশন, এটাও কিন্তু এক্সাম্পল অফ কম্পিউটার নেটওয়ার্কই, ঠিক আছে। ওকে, এরপর তোমার ডেটা স্টোরেজ এবং ব্যাকআপ। ডেটা স্টোরেজ এন্ড ব্যাকআপ মানে কি? একটা জায়গার ডেটা সংরক্ষণ করে সবাই ব্যবহার করতে পারে। কম্পিউটার নেটওয়ার্কে আমাদের একটা কনসেপ্ট থাকে, যে কনসেপ্টকে আমাদের বলা হয় সার্ভারের কনসেপ্ট, ঠিক আছে। যে কনসেপ্টকে বলা হয় সার্ভারের কনসেপ্ট। এক সেকেন্ড দাঁড়াও, এটা একটুখানি ডিস্টার্ব করছে, জাস্ট আ মিনিট। আমার পেন ট্যাপটা, হ্যাঁ, সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় একটা শক্তিশালী কম্পিউটার হয়ে থাকে, ঠিক আছে। সব থেকে শক্তিশালী কম্পিউটার একটা হয়ে থাকে, যার সাথে একাধিক কম্পিউটার তোমার কানেক্টেড থাকে, একাধিক পরিমাণে কম্পিউটার কানেক্টেড থাকে।
এখন এই যত কম্পিউটার কানেক্টেড আছে সবাই কিন্তু তোমার এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা তোমার হচ্ছে অ্যাক্সেস পাচ্ছে, তার মানে রিসোর্স শেয়ারের কাজ হচ্ছে ভালোভাবে হয়ে গেল, ঠিক আছে। এখন যেহেতু সেম সার্ভারের সাথে কানেক্টেড আছে প্রতিটা কম্পিউটার, তাই প্রতিটা কম্পিউটারের মধ্যে কিন্তু তুমি ডেটাকে ট্রান্সফার করতে পারবে, এবং সেই ডেটাটা ট্রান্সফার করার জন্য সেই ডেটা তোমাকে সার্ভারের মধ্যে সবার প্রথমে স্টোর করে রাখতে হবে। আর সার্ভার হচ্ছে অলওয়েজ আমাদের পার্মানেন্ট ডেটা স্টোরিং এর কাজ করে থাকে এবং ব্যাকআপ দিয়ে থাকে। এক্সাম্পল তোমার গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কিন্তু একটা সার্ভার আমাদের, আর গুগল ড্রাইভের মধ্যে তুমি যাই আপলোড করবে না কেন সেটা তোমার পার্মানেন্টলি থাকে, সেটা কিন্তু কখনো ডিলিট হয় না আনটিল আনলেস তুমি যদি নিজে থেকে ডিলিট করো, ঠিক আছে। আর গুগল ড্রাইভের অ্যাক্সেস শুধুমাত্র তোমার কাছে নেই, গোটা ওয়ার্ল্ডে যতজনের গুগল অ্যাকাউন্ট আছে সবার কাছে গুগল ড্রাইভের অ্যাক্সেস থাকে। শুধু তোমাকে কি করতে হবে, সেই গুগল ড্রাইভে লগ ইন করতে হবে, লগ ইন করার টাইম তোমাকে তোমার ইমেল আর সেই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আরেকটা বৈশিষ্ট্য আসছে যে সার্ভারের মধ্যে যে কেউ কিন্তু তোমার প্রবেশ করতে পারে না, সার্ভারে প্রবেশ করার জন্য আমাদের লগ ইন এবং পাসওয়ার্ড হচ্ছে প্রোভাইড করতে হয়, তারপরেই আমরা সার্ভারের ভেতরে প্রবেশ করতে পারি, ঠিক আছে। তো সিকিউরিটিও অনেক হচ্ছে আমাদের হাই হয় কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায়, যে ধরো এখানে এই যে দেখতে পাচ্ছ একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, কানেক্টেড থাকা মানে এই নয় যে যেকোনো টাইম তুমি হচ্ছে ডেটা ট্রান্সফার করতে পারবে, একদমই না। তোমার এখানে হয়তো পারমিশনের ব্যাপারও থাকবে, যে তোমার এই যে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন তুমি ডেটা সেন্ড করবে তখন দেখা গেল তোমাকে হচ্ছে লগ ইন করতে বলা হলো সবার প্রথমে, যেখানে তোমাকে সঠিক ইউজার আইডি সঠিক পাসওয়ার্ড দিতে হবে, সেটা যদি তোমার ভ্যালিড না হয় তাহলে কিন্তু তুমি আর লগ ইন সাকসেসফুল হবে না, লগ ইন সাকসেসফুল না হলে তুমি ডেটা কিন্তু সেন্ডার থেকে রিসিভারের মধ্যে সেন্ড করতে পারবে না। তাহলে সিকিউরিটিটাও কিন্তু আমাদের একটা পয়েন্ট হয়ে যায় কম্পিউটার নেটওয়ার্কে, ঠিক আছে, এটা মনে রাখবে। লাস্ট উদ্দেশ্য রিমোট অ্যাক্সেস, রিমোট অ্যাক্সেসটা আমাদের সবথেকে ইউজফুল যদি তোমার এখানে আমি তোমার বলে থাকি আমাদের ওয়্যারলেস কানেকশনের কথা যদি বলে থাকি। কিরকম টাইপের রিমোট অ্যাক্সেস, যে ধরো একটা আমাদের কম্পিউটারে একটা ডিভাইস হয়, এটা আমাদের ইনস্টল করতে হয়, ঠিক আছে। তোমাদের ডিভাইসটার নেম হচ্ছে আমাদের রিমোট ডেস্কটপ কানেকশন, এই যে রিমোট ডেস্কটপ কানেকশন, ঠিক আছে। এই রিমোট ডেস্কটপ কানেকশন হচ্ছে আমাদের উইন্ডোজ এর একটা অ্যাপ হয়, এই অ্যাপটার মাধ্যমে কি হয় যে ধরো আজকে তোমার ল্যাপটপে যদি কোনো কিছু খারাপ হয় ল্যাপটপের মধ্যে, বা ল্যাপটপে কোনো কিছু ধরো তোমার নষ্ট হয়ে গেল, এবার তোমার যে ল্যাপটপ ইঞ্জিনিয়ার সে হয়তো এই মুহূর্তে তোমার আশপাশে নেই, তো সে তোমার তো অবভিয়াসলি তোমার কাছে আসতে পারবে না, বা তুমিও হয়তো এই মুহূর্তে অন্য কোথাও দূরে আছো, তো তুমি ল্যাপটপটাকে দোকানে নিয়ে যেতে পারবে না। তারপরেও কিন্তু তুমি ল্যাপটপ কম্পিউটার চাইলে বাড়িতে বসেই ঠিক করতে পারো, যদি তার হার্ডওয়্যারে কোনো প্রবলেম না হয়, সফটওয়্যারের মধ্যে যদি কোনো প্রবলেম হয়। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার এই ল্যাপটপটাকে একটা রিমোট ডেস্কটপের সাথে কানেক্টেড করতে হবে। রিমোট ডেস্কটপ কোনটা হবে, সেই যে ইঞ্জিনিয়ার যে বসে আছে তার বাড়িতে থাকা কম্পিউটার বা ল্যাপটপ, ঠিক আছে। এর ফলে কি হবে, সেই ইঞ্জিনিয়ার সে তার বাড়িতে বসেই তোমার পুরো ল্যাপটপটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং তোমার যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানটা হচ্ছে করতে পারবে। এই ধরনের তোমার হচ্ছে কানেকশনকে আমরা রিমোট অ্যাক্সেস বলে থাকি। রিমোট অ্যাক্সেস মানে তোমার যেখানে এক স্থান থেকে অন্য স্থানের কম্পিউটারের মধ্যে কাজ করা হয়। আর এই যে এক স্থান থেকে অন্য স্থান, এটা এরকম না যে তোমার বাড়ি থেকে দুটো বাড়ি পর, এটা এরকমও হতে পারে তুমি থাকো কলকাতায় আর যার কম্পিউটারে তুমি অ্যাক্সেসটা নিয়েছো সে তাকে তোমার ধরো হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটনে থাকে মানে আমেরিকায় থাকে, সেটাও পসিবল। জাস্ট এখানে তোমার দরকার ইন্টারনেট কানেকশন এবং এই পার্টিকুলার সফটওয়্যারটা তোমার দরকার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে প্রত্যেকে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো, এই প্রতিটা পয়েন্ট ক্লিয়ার সবার? বলো চ্যাট সেকশন, কোনো ডাউট থাকলে কিন্তু চ্যাটে জিজ্ঞাসা করতে পারো বা ভয়েস মাইক অন করেও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। চলো এবার এখানে আমাদের সুবিধা অসুবিধা, এখান থেকে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে, একটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, এর দুটি সুবিধা আলোচনা করো, 1+2। আবার এরকম ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। তখন মোটামুটি 5টা পয়েন্ট লিখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, ভালোভাবে, তাহলে পুরো নাম্বারটা পাবে। ওকে, তো কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কি বলছে, তথ্য অর্থাৎ ডেটা বা ইনফরমেশনকে দ্রুততার সঙ্গে আদান প্রদান করার জন্য আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে।
কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে দুটো বা তিনটে কম্পিউটারকে যে একে অপরের সাথে কানেক্টেড করি, তার মধ্যে যদি ডেটা বা ইনফরমেশনকে তুমি যদি ফাস্ট ট্রান্সফার করতে চাও, তাহলে তোমাকে কিন্তু সঠিক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ নেটওয়ার্ক ব্যবস্থারও অনেক প্রকারের টাইপ হয়ে থাকে, ঠিক আছে। রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে খরচ কম হয়। এই যে তোমাকে কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, আমার অফিসে একখানাই প্রিন্টার আছে, ঠিক আছে, একটাই প্রিন্টার আছে কিন্তু কম্পিউটার আছে তিনখানা। এখন যদি রিসোর্স শেয়ারিং বৈশিষ্ট্যটা যদি কম্পিউটার নেটওয়ার্কের না হতো, তাহলে কি হতো, তিনটে কম্পিউটারকে প্রিন্টারের সাথে কানেক্টেড করার জন্য তোমার তিনখানা হচ্ছে কম্পিউটার, তিনখানা প্রিন্টার তোমাকে কিনতে হতো, যেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু যেহেতু রিসোর্স শেয়ারিং ব্যাপারটা আছে, তাই এখানে আমি একটা প্রিন্টারই নেব এবং সেই একটা প্রিন্টারকে আমার অফিসে যত কম্পিউটার আছে তার সঙ্গে আমি হচ্ছে কানেক্টেড করতে পারবো, ঠিক আছে। 3 নম্বর, নেটওয়ার্ক ব্যবস্থায় আমরা ডেটা বা ইনফরমেশনকে সেন্ট্রাল ভাবে সংরক্ষণ করতে পারি। সেন্ট্রাল ভাবে সংরক্ষণ করা মানেই তোমার সেই নেটওয়ার্ক ব্যবস্থায় সার্ভারের কনসেপ্ট হচ্ছে চলে আসছে, যেটা আমাদের অনেক অ্যাডভান্স জিনিস হয়ে থাকে, ঠিক আছে। 4 নম্বর, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করা যায়। ইন্টারনেট কম্পিউটার নেটওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের সাথে আমরা হচ্ছে কানেক্টেড হতে পারি, ঠিক আছে, এটা এখানে বলা হলো। 5 নম্বর, সহজভাবে কোলাবোরেশন করে কাজ করা যায়। সহজভাবে কোলাবোরেশন করে কাজ মানে কি, তোমার অফিসে ধরো দুজন এমপ্লয়ি আছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা এরকম বারবার ডিস্টার্ব করছে কেন আজকে? দাঁড়াও তো এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ধরো আমার অফিসে দুজন এমপ্লয়ি আছে, এটা নোট 1 আর এটা নোট 2, ঠিক আছে। এখন আমি মনে করলাম এই দুটো কম্পিউটারকে কানেক্টেড করলাম, এবং কানেক্টেড করার পর আমি ধরো মনে করলাম এই দুজন কম্পিউটারে যে দুজন এমপ্লয়ি আছে তারা যেন একে অপরের সাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। কোলাবোরেট করে কাজ করা মানে কি, যে ধরো এই এমপ্লয়িটা এই কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন অর্থাৎ কিছু ডেটা তোমার এখানে সেকেন্ড কম্পিউটারে ট্রান্সফার করলো, সে তোমার সেই সেকেন্ড কম্পিউটারের ডেটাগুলোকে রিসিভ করলো, তারপর সেও তোমার হচ্ছে কিছু ইনফরমেশন তোমার হচ্ছে এখানে আমার এই প্রথম কম্পিউটারটাকে সেন্ড করলো। তো যখন কোনো কম্পিউটার থেকে ইনফরমেশন সেন্ড হয় তখন তাকে সেন্ডার বলি, আর যে তোমার সেই ইনফরমেশনটাকে রিড করে তাকে আমরা রিসিভার বলি। আবার তোমার এই কম্পিউটারটা থেকে যখন কোনো ইনফরমেশন তোমার এখানে প্রথম কম্পিউটারটার মধ্যে সেন্ড হবে, তখন এই সেকেন্ড কম্পিউটারটাকে আমরা সেন্ডার বলবো, প্রথম কম্পিউটারটাকে রিসিভার আমরা বলবো, ঠিক আছে। তো এইভাবে একে অপরের সাথে কোলাবোরেট করে আমরা কাজ করতে পারি নেটওয়ার্ক ব্যবস্থায়, যেটাও আমাদের একটা সুবিধা, ঠিক আছে। অসুবিধা কি কি আছে? ভাইরাস এবং হ্যাকিং এর ঝুঁকি থাকে। যদি তোমার কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা অনেক দুর্বল হয়ে যায়, তাহলে সেই দুর্বল ব্যবস্থায় কিন্তু তোমার যে কেউ সহজেই তোমার সেই কম্পিউটার নেটওয়ার্ককে কিন্তু হ্যাক করে ফেলতে পারবে। আর হ্যাক যদি একটা কম্পিউটার হয়ে যায়, বাকি কম্পিউটারও কিন্তু হ্যাক হয়ে যাবে, তার ইনফরমেশন কিন্তু লিক হয়ে যাবে। আর আমাদের ভাইরাস আক্রমণ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ভাইরাস আক্রমণ হওয়ার চান্সেস কখন থাকে? যখন আমরা বেসিক্যালি ইন্টারনেটের সাথে তোমার হচ্ছে কানেকশন তৈরি করি, তখন কিন্তু ইন্টারনেটে কি হয়, যখনই আমরা গুগল সার্চ করি, অনেক রকমের ওয়েবসাইট ওপেন করি, কিছু কিছু ওয়েবসাইট থেকে আমাদের ভাইরাস, ম্যালওয়্যার এগুলো হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে, সিস্টেমের মধ্যে হচ্ছে প্রবেশ করে, যেগুলো আমাদের সিস্টেমকে কি করে, ক্ষতি করে দেয়। যেরকম মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করলে তোমার হচ্ছে মানুষের শরীরে জ্বর হয়, শরীর অসুস্থ হয় ভাইরাসের জন্য। সিমিলার ভাবে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, মোবাইলের মধ্যেও কিন্তু ভাইরাস, ম্যালওয়্যারের প্রবেশ ঘটলে সেই ডিভাইসগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, সেই ডিভাইসের প্রতিটা ইনফরমেশন তোমার লিক হয়ে যায় পাবলিকলি। এই জিনিসটাকেই হ্যাকিং বলা হয়। হ্যাকিং এর জন্য আমাদের হচ্ছে সিস্টেমের মধ্যে ভাইরাসের প্রবেশ ঘটাতে হয়, ঠিক আছে। আর এই ভাইরাস যাতে সিস্টেমে ঢুকতে না পারে তার জন্য আমাদেরকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়। অ্যান্টিভাইরাস এক প্রকারের সফটওয়্যার হয়ে থাকে, যে সফটওয়্যার গুলো ভাইরাসের আক্রমণকে প্রতিরোধ করে, ঠিক আছে। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্কিং এর। যদি আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা কোনো একটা ডাউন হয়ে যায়, তাহলে সমস্ত কাজ বন্ধ। যে ধরো এখানে দুটো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড আছে, এই কম্পিউটারটা তোমার কোনোভাবে হয়তো নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু এখন এখানে নেটওয়ার্ক ব্যবস্থা পুরোটাই আমাদের ডাউন, এখন কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থা ঠিকমতো আর হবে না, ঠিক আছে। এটা একটা তোমার ডিসঅ্যাডভান্টেজ। ওকে। 3 নম্বর, কিছু কিছু নেটওয়ার্ক ব্যবস্থা থাকে যেগুলোকে সেট আপ করতে এবং রক্ষণাবেক্ষণ করতে অনেক বেশি খরচ লাগে।
কারণ কিছু কিছু নেটওয়ার্ক ব্যবস্থা থাকে যেগুলোকে তৈরি করতে গেলে আমাদের কস্ট বেশি হয়, তার রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেইনটেনেন্সের কস্ট হচ্ছে আমাদের অনেক বেশি হয়, এরকম টাইপের। ঠিক আছে। 4 নম্বর, ডেটা প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা নষ্ট হতে পারে। গোপনীয়তা কখন নষ্ট হয়? যদি তোমার সেই কম্পিউটার বা সিস্টেমের মধ্যে আমাদের ভাইরাস অ্যাটাক হয়ে থাকে। ঠিক আছে। 5 নম্বর, যদি ভালোভাবে তুমি নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে চাও যেখানে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো যেন আমার না থাকে, তাহলে সবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে ভালো একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দরকার পড়বে। ভালো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের দরকার পড়বে যার নেটওয়ার্কিং সাবজেক্টে স্পেশালাইজেশন করা আছে। যারা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলে থাকি। আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররাই কিন্তু এই নেটওয়ার্কিং এর সমস্ত কাজকর্মগুলো করে, যে প্রতিটা কম্পিউটার কিভাবে কানেক্টেড হবে, তাদের মধ্যে সিকিউরিটি কিরকম থাকবে, ওয়্যারলেস কানেকশন হবে না ওয়্যার কানেকশন হবে, এগুলো সমস্ত নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা দেখে থাকে। তাই আমার কিন্তু ভালো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার জন্য যে কাউকে দিয়ে কাজ করালে হবে না, একজন অভিজ্ঞ লেভেলের টেকনিশিয়ান দরকার যার ভালো এক্সপেরিয়েন্স আছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায়। ঠিক আছে। তাহলে এগুলো হলো সুবিধা অসুবিধা। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো সুবিধা অসুবিধা? ওকে, এবার চলো অ্যাপ্লিকেশন দেখি। এখান থেকেও পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। অ্যাপ্লিকেশন জিজ্ঞাসা করছে যে কম্পিউটার নেটওয়ার্কিং এর অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্যবহারগুলি আলোচনা করো। তো সেম পয়েন্টই, যা যা তুমি উপরে বললে সেইগুলি, যে রিসোর্স শেয়ারিং হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। ঠিক আছে, যে অফিসে একটাই প্রিন্টার আছে কিন্তু একটা প্রিন্টারকে অনেকগুলো কর্মচারী ব্যবহার করতে পারে, এটা একটা এক্সাম্পল। ফাইল শেয়ারিং হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সহজে যে কোনো প্রকারের ফাইল, ছবি বা তথ্য আমরা হচ্ছে পাঠাতে পারি। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। কমিউনিকেশন ব্যবস্থা হচ্ছে তোমার এক্সাম্পল কম্পিউটার নেটওয়ার্কিং এর, যেখানে আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে ইমেল সেন্ড করতে পারি, গুগল মিটের মাধ্যমে ভিডিও কলিং এ কথা বলা, অথবা এই যে টিচপ্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা অনলাইন লাইভ ক্লাস করছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা হচ্ছে মেসেজিং করে থাকি। ঠিক আছে, এগুলো কমিউনিকেশন ব্যবস্থা। ওকে, সোশ্যাল মিডিয়াও পড়ে আমার নেটওয়ার্কিং এর মধ্যে, ফেসবুক যে আছে, ইনস্টাগ্রাম যে আছে, ইউটিউব যে আছে, নেটওয়ার্কিং এরই পার্ট। ঠিক আছে। অনলাইন ব্যাংকিং এন্ড ই কমার্স, এটা নেটওয়ার্কিং এর এক্সাম্পল। অনলাইন ব্যাংকিং মানে তোমার ধরো ফোন পে, গুগল পে, পেটিএম, তার মাধ্যমে তুমি হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়িতে বসে হচ্ছে চেক করছো। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে একজনের তোমার অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে তুমি হচ্ছে মানি ট্রান্সফার করছো, আরেকজনের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে তুমি মানিকে রিসিভ করছো। এর জন্য তোমাকে কিন্তু কোনো ব্যাংকে যেতে হচ্ছে না, তোমাকে জাস্ট হচ্ছে অনলাইন ব্যাংকিংটা অ্যাক্টিভেট করতে হচ্ছে। ঠিক আছে, তো অনলাইন ব্যাংকিংও আমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা। ই কমার্সের মধ্যে তোমার হচ্ছে অ্যামাজন পড়ে, ফ্লিপকার্ট পড়ে, যেখানে ঘরে বসে তুমি অনলাইনে শপিং করছো, এটাও আমাদের হচ্ছে ব্যাংকিং এর ব্যবস্থা। এই ই কমার্স টপিকটা তোমাদের ক্লাস 12 এ আছে। ঠিক আছে, সেমিস্টার 3 তে। ওকে, আমাদের কিন্তু 12টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট 11 এর থেকেও। ঠিক আছে, কারণ 12টা কিন্তু আমাদের মনে রাখবে তোমাদের বোর্ডের আন্ডারে আছে, আশা করি জানো প্রত্যেকে। ঠিক আছে, সেমিস্টার 3 সেমিস্টার 4 দুটোই কিন্তু বোর্ডের আন্ডারে আছে। ঠিক আছে, আর এই বছর দেখেছো সেমিস্টার 3 এর কোশ্চেন ভালোই কিন্তু কঠিন প্রশ্ন করেছে, তো পড়াশোনা কিন্তু একদম সিরিয়াস ভাবে করবে। ঠিক আছে প্রত্যেকে। চলো 5 নম্বর পয়েন্ট কি বলেছে? 5 নম্বর পয়েন্ট হচ্ছে অফিসে ধরো অনেক কর্মচারী আছে। আমার আমার কথার কথা ধরো আমার অফিস আছে ওয়াইসিএইচ, সেখানে ধরো তোমার 5 জন এমপ্লয়ি আছে। ঠিক আছে, 5 জন এমপ্লয়ি। এখন এই 5 জন এমপ্লয়ি যাতে একে অপরের সাথে ডেটা শেয়ার করে কাজকর্মকে দ্রুততার সাথে করতে পারে, তো আমাকে কি করতে হবে? এই 5 জন এমপ্লয়ির যে কম্পিউটার আছে সেগুলোকে এখানে একে অপরের সাথে এই যে কানেক্টেড করতে হবে। তাহলে কি হবে? তোমার হচ্ছে দ্রুততার সাথে কাজকর্ম হবে, কারণ ডেটা শেয়ারিং প্রসেস অনেক ফাস্ট। এবার এই যে কানেকশনটা তুমি কিভাবে করবে? এই কানেকশন তুমি দুই ভাবে করতে পারো, কেবিলের মাধ্যমে করতে পারো, যদি আরেকটা তোমার হচ্ছে উপায় আছে তুমি ওয়্যারলেস করতে পারো, যেখানে আমার ইন্টারনেট দরকার আছে। ঠিক আছে। এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা আমরা দেখতে পাই, অর্থাৎ অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই, যেরকম তোমার অনলাইন ক্লাস, ভিডিও লেকচার, ই লার্নিং, এগুলো সমস্ত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা আছে বলেই আমাদের সম্ভব হয়েছে। যেরকম তোমার ধরো বাইজুস, কোর্সেরার মতো প্ল্যাটফর্ম থেকে তুমি হচ্ছে
অনলাইনে ক্লাস করছো, ফিজিক্স ওয়ালা থেকে অনলাইনে ক্লাস করছো, আবার তুমি ধরো ইউথ কেরিয়ার অ্যাপ থেকে অনলাইনে তুমি ক্লাসেস করছো, ঠিক আছে? এইগুলো কিন্তু সমস্ত কম্পিউটার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন, ঠিক আছে প্রত্যেকে? তাহলে আমাদের কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এর একদম বেসিক জায়গাটা আমাদের তাহলে ক্লিয়ার প্রত্যেকের কাছে, যে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, উদ্দেশ্য, প্রতিটা পয়েন্ট ক্লিয়ার সবার? তো কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? প্রাথমিক ধারণা নিয়ে আশা করি কোনো ডাউট নেই। যদি ডাউট না থাকে চ্যাট সেকশনে ওয়াই লিখে জানিয়ে দাও, ঠিক আছে? যে তিনজন আছো এখানে। ওকে, পারফেক্ট। তাহলে প্রাথমিক ধারণা আমার এখান থেকে হলো। এবার চলো পরবর্তী টপিক। পরবর্তী টপিক কি? এবারের টপিকগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? কারণ এবারে এই টপিকটা একটু ডিফিকাল্ট আছে আমাদের, আর এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যে ধরো 3 নম্বরের একটা প্রশ্ন আসতো, সিগন্যাল কাকে বলে, এটি কত প্রকার এবং কি কি। তারপর সেই টাইপস থাকে আমার, সিগন্যালের দুটো টাইপস হয়, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? তাহলে অ্যানালগ সিগন্যাল কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য লেখো। ডিজিটাল সিগন্যাল কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য লেখো। পার্থক্য লেখো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমার, ঠিক আছে, সিগন্যাল থেকে। এখন কথা, সিগন্যাল কাকে বলে, ঠিক আছে? সিগন্যাল কাকে বলে? এই যে আমি তোমাকে যে বলছি এতক্ষণ ধরে, যে ধরো আমার কাছে এখানে একটা কম্পিউটার এবং এই আরেকটা কম্পিউটার, ঠিক আছে? এবং এই দুটো কম্পিউটারকে একে অপরের সাথে আমরা হচ্ছে কানেক্টেড করলাম, এবং একে অপরের সাথে কানেক্টেড করার মাধ্যমে এই দুটো কম্পিউটারের মধ্যে আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করলাম। এখন তাহলে তোমার কাজ কি? এখন কাজ হচ্ছে এই প্রথম কম্পিউটার থেকে, অর্থাৎ এটাকে ধরো আমি সেন্ডার বললাম, এটাকে রিসিভার বললাম। তাহলে সেন্ডার থেকে আমি যে কোনো তথ্য বা ইনফরমেশনকে তোমার এখন রিসিভারের মধ্যে সেন্ড করতে পারবো, আর সেই তথ্য বা ইনফরমেশন রিসিভার হচ্ছে রিসিভ করতে পারবে। এবার এই যে তথ্য বা ইনফরমেশন হয়, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা ডেটা বলছি। আর এই যে ডেটা হয় অথবা এই যে ইনফরমেশন হয়, এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিগন্যাল হয়ে থাকে। এই যে তোমার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিগন্যাল হিসেবে থাকে, ঠিক আছে? সিগন্যাল ফর্মে থাকে। তো সিগন্যাল বলতে কি বলা হচ্ছে? সিগন্যাল হলো এমন একটি বৈদ্যুতিক অথবা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। সিগন্যাল হচ্ছে এক প্রকারের আমাদের ইলেকট্রিক তরঙ্গ। এই যে এখানে বলা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? অর্থাৎ সিগন্যাল একটি বিশেষ প্রকারের বৈদ্যুতিক তরঙ্গ, যা কোনো তথ্য অর্থাৎ ইনফরমেশন অথবা বার্তা অর্থাৎ মেসেজকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর কাজ করে। অর্থাৎ একদম সোজা ভাষায় বলতে গেলে, একটা কম্পিউটার থেকে তুমি আরেকটা কম্পিউটারের মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সফার করছো, সেই ইনফরমেশনটা অলওয়েজ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমাদের সিগন্যাল হিসেবে তোমার ট্রান্সফার হয়ে থাকে, যেটা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আমাদের হয়, যার মাধ্যমে ইনফরমেশন বা বার্তা এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হয়। এই যে এক স্থান থেকে আরেক স্থানে পাঠালাম আমরা, ঠিক আছে? এবার এই সিগন্যাল তোমার কি কি হতে পারে? এক্সাম্পল, সিগন্যাল তোমার যে কোনো ইনফরমেশন হতে পারে, এনি টাইপ অফ ইনফরমেশন। সেখানে কোনো শব্দ থাকতে পারে, অর্থাৎ তুমি যে কথা বলছো, এই যে তোমরা কি জানো, এই যে আমরা যে কথা বলি, আমরা হিউম্যান, মানুষের কথা বলছি, আমরা যে কথা বলছি এবং আমার কথাটা তুমি যে শুনতে পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে থেকে বা দূরে দাঁড়িয়ে থেকে, মানুষ যে কথা বলে তার যে মানুষের যে শব্দ, সেটাও কিন্তু তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু হয়ে থাকে পদার্থবিজ্ঞানের ভাষায়। পদার্থবিজ্ঞানের ভাষায় মানুষ যে কথা বলে তার যে শব্দ, সেটাও একটা বৈদ্যুতিক তরঙ্গ হয়। আর তাই জন্য মানুষের শব্দকেও কিন্তু সিগন্যাল বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে কথা বলি, আমার কথাটা তুমি যে শুনতে পাচ্ছ কান দিয়ে, তোমার কথাটা আমি যে শুনতে পাচ্ছি, এটা কিন্তু সিগন্যাল, ঠিক আছে? সিমিলার ভাবে তোমার এনি টাইপ অফ ইনফরমেশন বললাম, তাই তোমার সিগন্যালের মধ্যে কোনো ছবিও থাকতে পারে, কোনো প্রকারের ডেটা অর্থাৎ টেক্সটও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। এনি টাইপ অফ ইনফরমেশন বা ডেটা যার মাধ্যমে কোনো মেসেজ বা ইনফরমেশনকে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, সেইগুলো আমাদের সিগন্যাল আকারে পরিবাহিত হয়।
ঠিক আছে, সিগন্যাল আকারে পরিবাহিত হয়। তাহলে সিগন্যাল কাকে বলে বুঝতে পেরেছো প্রত্যেকে, যে সিগন্যাল জিনিসটা কি? ক্লিয়ার? বলো, বুঝতে পারলে তো সিগন্যাল কাকে বলে? এবার সিগন্যালের উদ্দেশ্য কি কি আছে? ঠিক আছে, সিগন্যালের উদ্দেশ্য হচ্ছে তোমার এখানে ইনফরমেশন আদান প্রদান করা, অর্থাৎ তোমার ডেটাকে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা, যেটা বললাম। সেকেন্ড হচ্ছে ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মানে কি? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা তোমার কিভাবে পাঠানো হচ্ছে। এই যে তোমার ডেটাটা তুমি দেখতে পাচ্ছ, ইনফরমেশন প্রথম কম্পিউটার থেকে সেকেন্ড কম্পিউটারের মধ্যে তুমি ট্রান্সফার করলে, এটা তো তুমি বলে দিলে, কিন্তু সেই ট্রান্সফার করার প্রসেসটাও কিন্তু বিভিন্ন প্রকারের হয়, আর সেটা কোন ধরনের টাইপ সেটাও কিন্তু সিগন্যালের মাধ্যমে আমরা বুঝতে পারি। কারণ সিগন্যাল দুই প্রকার, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল। ডিজিটালে এক প্রকার ভাবে হয়, অ্যানালগে আরেক প্রকার ভাবে হয়। ঠিক আছে, সাউন্ড, ভিডিও, টেক্সট ইত্যাদি ইনফরমেশন আমরা ট্রান্সফার করতে পারি সিগন্যালের মাধ্যমে। সিগন্যালের কোথায় কোথায় ব্যবহার দেখতে পাই? টেলিফোনে কথা বলার সময় আমরা সিগন্যালের ব্যবহার দেখতে পাই। তুমি যে ফোনে কথা বলছো তোমার বন্ধুর সাথে, বাড়ির লোকের সাথে, তো আমরা যখন কোনো প্রকারের কথা বলি তখন আমাদের মুখ থেকে যে শব্দ বেরোয় সেটাও কিন্তু একটা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়। কিরকম ভাবে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়? তুমি ফোন দিয়ে যখন কথা বলছো, তোমার ফোন দিয়ে কথা বলাটা তোমার অপর প্রান্তে থাকা একজন ব্যক্তি সে তার মোবাইল থেকে শুনতে পাচ্ছে। তো তুমি যখন ফোন দিয়ে কথা বলছো, তোমার কণ্ঠস্বর যে আছে, অর্থাৎ তোমার যে শব্দ মুখে, সেটা ফোন থেকে তোমার হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ড অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসছে, এবং প্রাকৃতিক পরিবেশে তোমার ফোন থেকে যখন শব্দটা বেরোচ্ছে তখন সেটা বৈদ্যুতিক সিগন্যালে হচ্ছে রূপান্তরিত হয়ে যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, যেটা আমাদের সিগন্যালের এক্সাম্পল। তারপর তুমি ধরো ইন্টারনেট যখন ব্যবহার করো, ঠিক আছে, ইন্টারনেট ব্যবহার করে তুমি যখন কোনো কিছু হচ্ছে তোমার ধরো হচ্ছে কোনো প্রকারের ইন্টারনেট ব্যবহার করে তুমি ধরো কাউকে কোনো একটা ফাইল তোমার শেয়ার করলে, বা ইন্টারনেট থেকে তুমি কোনো একটা ফাইল ডাউনলোড করলে, ইমেজ ডাউনলোড করলে, ভিডিও ডাউনলোড করলে, তখন কি হয়? ইন্টারনেটের মাধ্যমে তোমার তথ্য আদান প্রদান হচ্ছে। এই জিনিসের মধ্যেও আমরা সিগন্যাল দেখতে পাই। রেডিও অথবা টেলিভিশন ব্রডকাস্ট, ঠিক আছে, সেখানেও আমরা সিগন্যালের ব্যবহার দেখতে পাই। ঠিক আছে, যেখানে তোমার কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে কাজ করে না, যেখানে আমাদের রেডিও ওয়েভ কাজ করে। কারণ ওয়েভ হচ্ছে আমাদের দুই প্রকারের হয়। ওয়েভ মানে কি? তোমার সিগন্যালের যে তরঙ্গটা হয়ে থাকে, ওয়েভ মানে তরঙ্গ, সেই তরঙ্গ দুই প্রকারের হয়। একটা তোমার বৈদ্যুতিক তরঙ্গ যাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আরেকটা হচ্ছে রেডিও তরঙ্গ। তো রেডিও, টেলিভিশন এরকম ডিভাইস থেকে আমাদের হচ্ছে রেডিও ওয়েভ বেরায়। ঠিক আছে, এগুলো আমরা পড়বো, এটা আমাদের সেপারেট চ্যাপ্টার আছে। বৈদ্যুতিক তরঙ্গের উপর আমাদের সিলেবাসে সেপারেট চ্যাপ্টার আছে, যেখানে তোমরা স্যাটেলাইট, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে আমাদের এই রেডিও, তারপর তোমার টেলিভিশন, এগুলো সম্পর্কে ডিটেলস হচ্ছে পড়বে। ঠিক আছে, তো তুমি যে টিভি দেখতে পাও, সেই টিভির মধ্যে তোমার যে টেলিভিশনের মধ্যে তোমার যে বেসিক্যালি দেখতে পাও টিভিতে বিভিন্ন কন্টেন্ট যে ব্রডকাস্ট হচ্ছে, সেটাও কিন্তু আমাদের সিগন্যালের এক্সাম্পল, যেখানে রেডিও ওয়েভের মাধ্যমে তোমার হচ্ছে ইনফরমেশন আমাদের ট্রান্সফার হয়। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমার সিগন্যাল কাকে বলে এবং এর বিভিন্ন প্রকারের তোমার হচ্ছে ব্যবহার। এবারে সিগন্যাল আমাদের হচ্ছে দুই প্রকারের হয়, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল। আগে আমরা অ্যানালগটা পড়বো, তারপর ডিজিটালে যাব। ঠিক আছে, অ্যানালগ কি? অ্যানালগ সিগন্যাল হলো এমন একটি অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস বৈদ্যুতিক তরঙ্গ যা তোমার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এবং এর মাধ্যমে আমরা যে কোনো প্রকারের তোমার ইনফরমেশন, সেটা তোমার শব্দ হতে পারে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, গান হতে পারে, ঠিক আছে, অথবা যে কোনো ধরনের তথ্যকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে পরিবাহিত করতে পারি। এরকম ধরনের যে সিগন্যাল থাকে, যে সিগন্যাল অলওয়েজ তোমাদের কন্টিনিউয়াস সিগন্যাল হয়ে থাকে, এবং যে সিগন্যাল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আমাদের বেরিয়ে থাকে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাকে আমরা অ্যানালগ সিগন্যাল হচ্ছে বলে থাকি। ঠিক আছে, অ্যানালগ সিগন্যালের এবার কিছু বৈশিষ্ট্য আছে যেটা ভালো করে বুঝতে পারবে, তাহলে তুমি অ্যানালগ সিগন্যালটা তোমার ক্লিয়ার হবে। যেমন এই যে এখানে দেখো, পরীক্ষায় যদি বলে অ্যানালগ সিগন্যাল সম্পর্কে ব্যাখ্যা করো,
তখন তোমাকে কিন্তু এই পয়েন্টগুলোকে গুছিয়ে লিখতে হবে, যেটা নোটসের মধ্যে আর একটু ডিটেলসে পাবে, যে কাকে বলে, তার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এবং তোমার এই ছবিটা তোমাকে আঁকতে হবে। এই ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে, অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই ছবিটার মাধ্যমেই অ্যানালগ সিগন্যালের তিনটে বৈশিষ্ট্য আছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ। এই তিনটে বৈশিষ্ট্যকে আমরা বুঝতে পারবো। আর এই যে টপিকটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে হয়তো আছে, বাট এই টপিকটা কিন্তু আমাদের ফিজিক্সের টপিক, ফিজিক্সেও পড়ানো হয়। তাই এখানে কিছু কিছু শব্দ দেখতে পাবে যেগুলো তোমার সায়েন্সের সাথে আমাদের হচ্ছে রিলেটেড আছে, যেমন অ্যামপ্লিটিউড কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে, ঠিক আছে। তো এই যে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা আমাদের অ্যানালগ সিগন্যালের ছবি, যেখানে স্পষ্ট দেখো দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের দেখো ছবিতে দেখানো হয়েছে, এরকম যে একটা ব্লু কালারের দেখো ওঠা নামা করা একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওঠা নামা করা যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাকেই বলা হয় আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের উপর নিচ করছে, এটাই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর এটাই হচ্ছে তোমার সিগন্যাল। এটাই হচ্ছে সিগন্যাল কিন্তু অ্যাকচুয়ালি তোমার, ঠিক আছে। যেখানে অ্যানালগ সিগন্যালে তোমার সিগন্যালকে রিপ্রেজেন্ট করা হয় আমাদের সাইন ওয়েভের মাধ্যমে। এই যে ওয়েভটা দেখতে পাচ্ছ, এরকম ধরনের যে ওয়েভ হয়ে থাকে, এই যে এরকম ধরনের যে ওয়েভ হয়, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাইন ওয়েভ আমাদের, ঠিক আছে, সাইন ওয়েভ। ওকে, এবার এখানে কিছু টার্ম আছে যেগুলো বুঝতে হবে, যেগুলি হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্য। যেমন অ্যামপ্লিটিউড কাকে বলে? অ্যামপ্লিটিউড হচ্ছে একটি অ্যানালগ সিগন্যালের উচ্চতা বা শক্তিকে নির্দেশ করে। তরঙ্গ যত বেশি উঁচু হয়, সিগন্যালের শক্তি তত বেশি হয়। অর্থাৎ এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ পয়েন্ট করে দেওয়া আছে, এই যে উঁচু মতো যে জায়গা, পাহাড়ের মতো জায়গা, এটাকে এইভাবে মনে রাখতে পারো। একটা অ্যানালগ সিগন্যালে আমার যে সাইন ওয়েভ যে থাকে, এই সাইন ওয়েভে আমার উঁচু জায়গাটা যে থাকে, ঠিক আছে, এই উঁচু জায়গাগুলো যে থাকে পাহাড়ের মতো, এই উঁচু উঁচু চূড়াগুলো, মাউন্ট এভারেস্টের চূড়া মনে করতে পারো, এই চূড়াগুলোকে আমাদের হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড বলা হয়ে থাকে। অ্যামপ্লিটিউডের মাধ্যমে বেসিক্যালি আমার বলা হয় একটা সিগন্যাল কতটা বেশি শক্তিশালী, কতটা বেশি স্ট্রং। যত বেশি এই উপরের জায়গাটা উঁচু হবে, তত জানবে সেই জায়গায় সিগন্যালটা আমাদের স্ট্রং ছিল, আর যত কম জানবে তোমার সেখানে সিগন্যাল হচ্ছে ব্রেক হয়েছে, দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল তোমার অ্যামপ্লিটিউড আমাদের, ঠিক আছে। আর এখানে দেখো তোমার এখানে যে আমাদের ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময়কে রিপ্রেজেন্ট করে থাকি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা অ্যামপ্লিটিউডকে রিপ্রেজেন্ট করে থাকি, আর অ্যামপ্লিটিউডের মাধ্যমেই অ্যাকচুয়ালি তোমার সিগন্যালের ওয়েভটাকে হচ্ছে বোঝানো হয়ে থাকে। আর এখানে তোমার কি বলেছিল ডেফিনিশনে, অ্যানালগ সিগন্যাল এমন প্রকারের সিগন্যাল যেটা সময়ের সাথে সাথে বারবার পরিবর্তিত হয়, মানে ক্রমাগত ওঠানামা করে সিগন্যালটা। ভালো করে লক্ষ্য করো, সময়ের সাথে সাথে বারবার ওঠানামা করছে। মনে করলাম এখান থেকে সিগন্যালটা তোমার স্টার্ট হয়েছিল, তো এখান থেকে দেখো সিগন্যালটা তোমার উপরের দিকে উঠলো স্ট্রং, তারপর দেখো এই পার্টিকুলার সময়ের মধ্যে যে আসলো সিগন্যালটা আমাদের হচ্ছে তোমার ডাউন হয়ে গেল, এই যে দেখো সিগন্যালটা তোমার পুরো ডাউন হয়ে গেল, অর্থাৎ দুর্বল হয়ে গেল। আবার একটা নির্দিষ্ট সময়ের পর সিগন্যালটা তোমার আবারও তোমার উপরের দিকে উঠলো, অর্থাৎ স্ট্রং হলো। আবার একটা নির্দিষ্ট সময়ের পর সিগন্যালটা তোমার ডাউন হয়ে গেল। এইভাবে সময়ের সাথে সাথে বারবার ওঠানামা করে যে প্রকারের সিগন্যাল, তাকেই আমরা অ্যানালগ সিগন্যাল বলে থাকি, ঠিক আছে। তো এটা গেল অ্যানালগ সিগন্যাল আর অ্যামপ্লিটিউড। সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে বোঝায় এক সেকেন্ডে তরঙ্গ, অর্থাৎ তোমার হচ্ছে ওয়েভ কতবার ওঠানামা করছে। ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় এক সেকেন্ডে একটা তরঙ্গ কতবার আমাদের ওঠানামা করছে, সেটাকেই আমরা তোমার সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে বলে থাকি। যেমন এই যে এক সেকেন্ডে ধরো এই পার্টিকুলার, ধরো এইটা একটা সময়, ঠিক আছে, আর হচ্ছে আমাদের এইটা একটা সময়। তাহলে এখন এই যে পার্টিকুলার টাইম ডিস্টেন্সটা, এই টাইম ডিস্টেন্সের মধ্যে আমার ওয়েভটা অর্থাৎ তরঙ্গটা কতবার উপর নিচ করলো, কতবার ওঠানামা করলো, অর্থাৎ কতবার আপ হলো, কতবার ডাউন হলো, ঠিক আছে, সেই যে পরিমাণটা তাকেই আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে বলে থাকি।
ফ্রিকোয়েন্সি যত বেশি সিগন্যাল তত দ্রুত পরিবর্তিত হয়। যদি তোমার ফ্রিকোয়েন্সি বেশি থাকে সিগন্যাল তত বেশি দ্রুত পরিবর্তিত হবে। ফর এক্সাম্পল ধরো এখানে যদি ফ্রিকোয়েন্সি আমার অনেক হাই হতো তাহলে তুমি ছবিটা অনেকটা এরকম দেখতে, ঠিক আছে? যে ধরো তোমার ছবিটা এরকম হতো যে এখান থেকে সিগন্যাল আপ হলো আবার ডাউন হয়ে গেল, আবার আপ হলো আবার তোমার ডাউন, আবার আপ আবার ডাউন আবার আপ। তো এখানে দেখো ঘন ঘন তোমার সিগন্যাল হচ্ছে ওঠানামা করেছে, আপ ডাউন করেছে। তার কারণ এখানে ফ্রিকোয়েন্সি আমার বেশি ছিল আর এখানে ফ্রিকোয়েন্সি একটু কম আছে আমার, ঠিক আছে? তাই জন্য এখানে ঘন ঘন ওঠানামা করেনি আমাদের, ঠিক আছে? তো এটা গেল আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য কি বলছে? ফেজ কাকে বলে? ফেজ হচ্ছে এটি বোঝায় তরঙ্গের অবস্থান বা পর্যায়, অর্থাৎ তরঙ্গ কখন শুরু হয়েছে এবং তার অবস্থানটা কোথায় আছে, এটাকে বলে ফেজ। যেমন এই যে পয়েন্টগুলো দেখো আমি যে হাইলাইট করেছি, ঠিক আছে? যে ধরো এখান থেকে আমি বলছি এখান থেকে আমার সিগন্যালটা তোমার স্টার্ট হয়েছে আর এখানে এসে সিগন্যালটা আবার ডাউন হয়েছে, যে এখান থেকে বললাম সিগন্যালটা আপ হয়েছে, এই জায়গাটাতে এসে সিগন্যালটা ডাউন হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে অবস্থানটা এটাকে আমরা ফেজ বলবো একটা। এই ফেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই পার্টিকুলার জায়গায় সিগন্যাল আপ, এই পার্টিকুলার জায়গায় ডাউন। আবার এই এতটুকু অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা ফেজ, যেখানে তোমার সিগন্যাল এখানে আপ, এখান থেকে সিগন্যাল আবার তোমার হচ্ছে সরি এখান থেকে সিগন্যাল ডাউন আর এখান থেকে সিগন্যাল হচ্ছে আবার আপ। তো এই যে আপ আর ডাউনের মধ্যেকার যে ডিস্টেন্সটা সেই জায়গাটাকেই আমরা হচ্ছে তোমার ফেজ হচ্ছে বলে থাকি, সেই জায়গাটাকে আমরা ফেজ হচ্ছে বলে থাকি। ক্লিয়ার তাহলে প্রত্যেকের? বলো। অ্যানালগ সিগন্যালের তাহলে তিনটে বৈশিষ্ট্য বুঝতে পারলে তো, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। আরো একবার শর্টে বলে দিচ্ছি, অ্যামপ্লিটিউড মানে তোমার হচ্ছে এই যে পুরো এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই ওয়েভ লেন্থটা তোমার যে উপরের দিকে যে উঠে আছে আপ পোর্শন গুলো পাহাড়ের চূড়ার মতো, সেগুলোকে আমাদের অ্যামপ্লিটিউড বলা হয়। অ্যামপ্লিটিউড যত বেশি তত তোমার হচ্ছে সিগন্যাল শক্তিশালী হয়। ফ্রিকোয়েন্সি বোঝায় তোমার এই যে আপ পোর্শন গুলো যে দেখতে পাচ্ছ একটা সিগন্যালের মধ্যে, যে এক সেকেন্ডে সিগন্যাল কতবার ওঠানামা করছে, এই যে আপ হচ্ছে তারপর আবার ডাউন হচ্ছে, এই জিনিসটাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলা হয়। আর ফেজ বলে যে সিগন্যালটা কোথা থেকে স্টার্ট হয়েছে কোথায় এন্ড হয়েছে, তার মানে কোথায় আপ হয়েছে কোথায় ডাউন হয়েছে, সেই আপ আর ডাউনের যে ডিস্টেন্স তাকে আমরা ফেজ হচ্ছে বলে থাকি। ঠিক আছে? ক্লিয়ার তাহলে? আর এই ধরনের যে সিগন্যাল একেই আমরা অ্যানালগ সিগন্যাল বলি, যেখানে সময়ের সাথে সাথে সিগন্যাল বারবার ওঠানামা করছে। বুঝতে পারলে তো প্রত্যেকে অ্যানালগ সিগন্যালটা কি? সহজে বুঝতে পেরেছো তো সবাই অ্যানালগ সিগন্যাল কাকে বলে? চ্যাট সেকশনে বলো, ঠিক আছে? ওকে, এবার অ্যানালগ সিগন্যালের কিছু সুবিধা দেখে নাও, ঠিক আছে? সুবিধাগুলো আমরা একটু পড়ে নিই, চলো। অ্যানালগ সিগন্যালের কি কি সুবিধা আছে? সুবিধা যেরকম তোমার প্রাকৃতিক শব্দ ও ছবি খুব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে। যে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কি হয়, যে কোনো প্রকারের প্রাকৃতিক শব্দ অথবা ছবি খুব ইজিলি হচ্ছে তোমার ডিসপ্লে করা যায় বা প্রকাশ করা যায়। যার জন্য বললাম মানুষের কণ্ঠস্বর, এটা কিন্তু অ্যানালগ সিগন্যালের এক্সাম্পল। কারণ মানুষের কণ্ঠস্বর কি, আমরা যে কথা বলছি এটা আমাদের ন্যাচারাল সাউন্ড হয়ে থাকে। তো ন্যাচারাল সাউন্ড আমাদের অলওয়েজ তোমার অ্যানালগ সিগন্যালের মাধ্যমে তোমার রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমাদের কন্টিনিউয়াস হয়। শব্দ দেখবে কখনো একরকম থাকে না। আমি কথা বলছি, আমার কথাটা তুমি কখনো জোরে শুনতে পাচ্ছ, আমার সেম কথা তুমি কখনো আস্তে শুনতে পাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ আমার ভয়েস তোমার হচ্ছে ওঠা নামা করছে, ওঠা নামা করছে, এই জিনিসটাকেই তোমার অ্যানালগ সিগন্যাল বলা হয়, ঠিক আছে? যেমন উদাহরণ যদি বলি, আমাদের রেডিও, তারপর তোমার হচ্ছে রেডিও থেকে যে তুমি যে শব্দ শুনতে পাও সেগুলো অ্যানালগ সিগন্যালের এক্সাম্পল। মানুষের কণ্ঠ অ্যানালগ সিগন্যালের এক্সাম্পল, ঠিক আছে? এইগুলো হলো তোমার এক্সাম্পল, ঠিক আছে? সেকেন্ডলি, অ্যানালগ সিগন্যালের মধ্যে খুব সহজেই সার্কিট ব্যবহার করে তৈরি করা যায়। মানে অ্যানালগ সিগন্যালকে আমরা খুব ইজিলি সার্কিটের মাধ্যমে তৈরি করতে পারি। সার্কিট মানে কি? এক প্রকারের ইলেকট্রনিক ডিভাইস হয় যার মাধ্যমে বেসিক্যালি তোমার দুটো কম্পিউটার বা দুটো মেশিনকে একে অপরের সাথে কানেক্টেড করে সিগন্যালের ট্রান্সফার করা হয়ে থাকে। এবার অ্যানালগ ডিভাইসে যে সার্কিট গুলো ব্যবহার হয় সেগুলো অনেক ইজি হয়, তার মধ্যে জটিলতা কম থাকে অ্যাজ কম্পেয়ার টু কম্পিউটার, মোবাইল, ডিজিটাল ডিভাইসে যে সার্কিট থাকে, ঠিক আছে? সার্কিটের যদি ছবি দেখতে চাও, এই যে সার্কিট এরকম হয় আমাদের, ঠিক আছে?
এই যে জিনিসগুলো তুমি ধরো দেখতে পাচ্ছ, যে ধরো এই যে এটা হচ্ছে একটা সার্কিটের বাস্তব এক্সাম্পল, ফিজিক্যাল যদি ডিভাইস বলে, আমাদের যে মাদারবোর্ড কম্পিউটারে থাকে, মোবাইলের মধ্যে যে চিপ থাকে, সেগুলো সব সার্কিটের এক্সাম্পল, ঠিক আছে। সার্কিট অফ টিভি ইউনিট, এই যে টিভি সার্কিট, ঠিক আছে। টিভিতে যে সার্কিট থাকে, এই দেখো এই যে এটা হচ্ছে টিভির মধ্যে আমাদের যে সার্কিট আমরা দেখতে পাই, ঠিক আছে। যে কোনো ডিভাইসে তুমি সার্কিট পাবে দেখতে, তোমার যে স্মার্ট ওয়াচ সেখানেও সার্কিট থাকে, তোমার যে বাড়িতে যে রিমোট, টিভি চালার যে রিমোট, সেই রিমোটের মধ্যেও সার্কিট থাকে, ঠিক আছে। তো এই সার্কিট দুই প্রকারের হয়, এক প্রকার হচ্ছে অ্যানালগ সার্কিট, আর একটা ডিজিটাল সার্কিট। অ্যানালগ ডিভাইসের মধ্যে যখন ডেটা ট্রান্সফার করা হয় তখন অ্যানালগ মেশিন ব্যবহার করা হয়, যেখানে অ্যানালগ সার্কিট থাকে, যেগুলো অনেক বেশি ইজি হয়, ঠিক আছে, ডিজিটালের থেকে। ওকে, যেমন তোমার এখানে এক্সাম্পল হচ্ছে অ্যাম্পলিফায়ার, রেডিও, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি ডিভাইস দিয়ে অ্যানালগ সিগন্যাল আমাদের প্রেরণ হয়। আমাদের যে স্পিকার থাকে, মাইক্রোফোন থাকে, রেডিও থাকে, অ্যাম্পলিফায়ার কোনগুলো দেখবে, অ্যাম্পলিফায়ার হচ্ছে আমাদের পাড়া প্যান্ডেল পুজোতে দেখবে তোমার হচ্ছে ডিজে বাজানো হয়, সঙ্গীত বাজানো হয়, সেখানে দেখবে একটা জায়গা থেকে তোমার মিউজিক আসছে, সেই মিউজিকটা আরেকটা বড় তোমার বাক্স, বড় তোমার ডিভাইসের মধ্যে যাচ্ছে, সেখান থেকে সবাই সেটা শুনতে পাচ্ছে। এই যে বড় ডিভাইসটা, এইগুলোকেই অ্যাম্পলিফায়ার বলা হয়ে থাকে আমাদের, ঠিক আছে। রিয়াল টাইম যোগাযোগের জন্য অনেক উপযুক্ত, গুড ফর রিয়াল টাইম কমিউনিকেশন। অ্যানালগ সিগন্যালের সরাসরি আমাদের সিগন্যালকে তোমার হচ্ছে প্রেরণ এবং গ্রহণ করা যায়। প্রেরণ মানে তোমার সেন্ডিং করা, গ্রহণ মানে তোমার হচ্ছে ডেটাকে রিসিভ করা, ঠিক আছে। যার ফলে এখানে ডিলে জিনিসটা অনেক কম হয়। যেমন তোমার টেলিফোনে কথা বলা, টেলিফোনে তুমি যখন কথা বলছো তখন দেখবে তোমার ডিলে না বরাবর থাকে। তুমি টেলিফোনে ফোন করছো, মোবাইল দিয়ে কাউকে ফোন করছো, তোমার কথা সঙ্গে সঙ্গে অপর প্রান্তে থাকা লোক কিন্তু শুনতে পাচ্ছে, তার কথাও তুমি সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো তোমার হচ্ছে এখানে কি হচ্ছে, রিয়াল টাইম কমিউনিকেশন হচ্ছে। বুঝতে পারলে তো প্রত্যেকে রিয়াল টাইম কমিউনিকেশন মানে কি? রিয়াল টাইম কমিউনিকেশন মানে তুমি যা বলছো সেটার সাথে সাথে শুনতে পাচ্ছ, তোমার সেখানে কোনো ডিলে আসছে না, এটাকে বলে রিয়াল টাইম কমিউনিকেশন আমাদের, ঠিক আছে। তো এই জন্য টেলিফোন ব্যবস্থায় আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে। তার মানে যত টেলিফোন টাওয়ার তুমি দেখতে পাচ্ছ, সেখান থেকে যে সিগন্যাল বেরায় সেটা আমাদের অ্যানালগ সিগন্যাল হয়ে থাকে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে সহজে নয়েজ দ্বারা প্রভাবিত হয়। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে এক্সটার্নাল কিছু ম্যাটার, বাহ্যিক কিছু শব্দ, সেটাকে আমরা নয়েজ বলে থাকি, ঠিক আছে। অ্যানালগ সিগন্যালের একটা বিরাট বড় সমস্যা হচ্ছে নয়েজ, ঠিক আছে। যেমন তোমার ধরো একটা কমন ব্যাপার, রেডিও তুমি যখন চালাবে দেখবে সিগন্যাল যদি দুর্বল হয়, তুমি রেডিওতে দেখবে তোমার ভালো করে কোনো কিছু শুনতে পাবে না, কেমন একটা বিচ্ছিরি উদ্ঘট তোমার শব্দ রেডিও থেকে আসবে। এই জিনিসটা হচ্ছে নয়েজের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। মোবাইলের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক সময় দেখবে তুমি মোবাইলে কাউকে কল করছো, তুমি তার কথা শুনতে পাচ্ছ, তোমার কথা সে শুনতেই পাচ্ছে না, সে হ্যালো 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 করছে। আবার সে যখন কথা বলছে সে তোমার কথা শুনতে পাচ্ছে, তুমি তার কোনো কথা শুনতে পাচ্ছ না, তুমি হ্যালো হ্যালো করে যাচ্ছে শুধু। তার মানে কি নয়েজ এসেছে। নয়েজ মানে কি সিগন্যালের মধ্যে কিছু বাধা, ঠিক আছে। আর নয়েজ যখনই আসে তখন সিগন্যাল আমাদের দুর্বল হয়ে যায়, ঠিক আছে। ডেটা লস হতে পারে, যেটা আগেই বললাম, নয়েজ যদি হয় তাহলে আমাদের ডেটা হচ্ছে অনেক সময় তোমার লস হয়ে যেতে পারে, যার ফলে ডেটার অ্যাকুরেসি বা ডেটার কোয়ালিটি অনেক সময় আমাদের হচ্ছে কমে যায়, ঠিক আছে, আমাদের কমে যায়। ওকে, যেমন তোমার ধরো পুরোনো দিনে তোমার যে ক্যাসেট মেশিন ছিল, যেগুলো এখন আর ব্যবহারই হয় না, ক্যাসেট মেশিনে তোমার দেখবে সিডি দেওয়া হতো, লোকে গান শুনতো বাড়িতে বসে বসে। তখন তো আমাদের মতো আজকালকার দিনের মতো মোবাইল, ল্যাপটপ, মিউজিক বা স্পটিফাই এগুলো তো ছিল না। তখন লোকে ক্যাসেট কিনে আনতো, সেই ক্যাসেটকে ক্যাসেট মেশিনে দিত, গান শুনতো। সেই ক্যাসেট মেশিনও দেখবে অনেক সময় তোমার যদি আমাদের ঠিক মতো কাজ না করতো, তাহলে দেখবে তোমার ক্যাসেট মেশিন থেকে গানের শব্দ ধীরে ধীরে শোনা যেত এবং সেই শব্দ হচ্ছে বিকৃত হয়ে যেত, ঠিক আছে। তার মানে কি ডেটা লস হচ্ছে তখন তোমার, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডেটা লস। 3 নম্বর অ্যানালগ সিগন্যালের ডিসঅ্যাডভান্টেজ, দূরত্ব যদি বেশি হয় তাহলে সিগন্যালের শক্তি হচ্ছে আমাদের কমে যায়, ঠিক আছে। সিগন্যালের শক্তি হচ্ছে কমে যায়, এটা হচ্ছে তোমার এখানে আমাদের থার্ড ডিসঅ্যাডভান্টেজ। যে লং ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল কিন্তু অনেক সময় তোমার সিগন্যাল লস হচ্ছে আমাদের করিয়ে দেয়, ঠিক আছে। এই জন্য তোমার যদি অনেক দূরত্বে অ্যানালগ সিগন্যালকে পাঠাতে হয় তাহলে আমাদের অ্যাম্পলিফায়ার হচ্ছে ব্যবহার করতে বলা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কি হয়, তোমার সিগন্যাল স্ট্রং হয়, আর কিছুই না। যে ধরো এখানে একটা ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস,
নর্মালি তুমি যদি অ্যানালগ সিগন্যালের মাধ্যমে এই একটা ইনফরমেশন যদি ট্রান্সফার করো সিগন্যাল, তাহলে এই সিগন্যাল কিন্তু তোমার প্রথম দিকে ধরো অনেক ভালো আছে, কিন্তু এখানে আস্তে আস্তে সিগন্যাল তোমার ডাউন হয়ে গেল এইভাবে, ঠিক আছে? তার মানে কি অ্যাকুরেট ডেটা গেল না। কিন্তু এটাই যদি অ্যাকুরেট ডেটা পাঠাতে তুমি চাইতে, তাহলে কি করতে, এখানে মাঝে একটা এরকম অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে। অ্যাম্পলিফায়ার কি করতো, সিগন্যালটা যখন এই ডিভাইস থেকে তোমার ট্রান্সফার হচ্ছে, তখন এই জায়গায় আস্তে আস্তে সিগন্যাল দুর্বল হয়ে যাবে, কারণ অ্যানালগ সিগন্যাল, এখানে প্রাকৃতিক অনেক কিছু ম্যাটার ঘটে, ঠিক আছে? প্রাকৃতিক অনেক কিছু এখানে হচ্ছে ম্যাটার হয়, যেমন তোমার ধরো ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঠিক আছে, হাওয়া চলছে, তোমার সেই অবস্থায় কিন্তু সিগন্যালের মধ্যে নয়েজ এন্ট্রি হতে পারে। আর নয়েজ এন্ট্রি হওয়া মানে সিগন্যাল তোমার আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তোমার ডেটা তোমার লস্ট হবে। তো অ্যাম্পলিফায়ারের কাজকে দুর্বল সিগন্যালকে আবারও স্ট্রং সিগন্যালে পরিণত করে দেওয়া, যাতে ডেটা লসটা কমানো যেতে পারে। তো অ্যাম্পলিফায়ারের মাধ্যমে ডেটা লস আমাদের কমানো হয়। এটার ব্যবহার করা হয় যখন অনেক লম্বা দূরত্বে তোমার হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ট্রান্সফার করা হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে সুবিধা অসুবিধা অ্যানালগ সিগন্যালের? বলো, আর একটুকুনি আছে, এটা পড়িয়েই আজকের ক্লাসটা কমপ্লিট, ঠিক আছে? বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। বলো, অ্যানালগ সিগন্যাল ক্লিয়ার? এবার এক্সাম্পল যদি বলি, যেটা আগেই বলেছি, এক্সাম্পল মানুষের কণ্ঠস্বর, রেডিও সিগন্যাল, টেলিভিশন সম্প্রচার, এগুলো অ্যানালগ সিগন্যালের এক্সাম্পল। এবার চলো লাস্ট টপিক পড়বো আজকের ক্লাসের আমরা, যেটা আমাদের ডিজিটাল সিগন্যাল। আর এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ আমরা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার নিয়ে যাই পড়াশোনা করি না কেন, সেখানে কিন্তু আমাদের অ্যানালগ ডিভাইস থাকে না। সেখানে আমরা যা পড়বো সবকিছু তোমাদের ডিজিটাল ডিভাইস হয়। যেমন এই যে তুমি কম্পিউটার যে ইউজ করো, মোবাইল যে ইউজ করো, বা আমরা যে এখানে যে কম্পিউটার নেটওয়ার্ক করছি, এখানেও আমাদের যে তোমার ডিভাইস গুলো কানেক্টেড, সেগুলো কিন্তু অ্যানালগ ডিভাইস না, সেগুলো সমস্ত ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইসের মধ্যে তোমার যে সিগন্যালটা ট্রান্সফার হয়, সেটা আমাদের ডিজিটাল সিগন্যাল হয়ে থাকে। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে একটা বিশেষ প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গ, যা বেসিক্যালি আমাদের নন কন্টিনিউয়াস হয়ে থাকে। নন কন্টিনিউয়াস হয়ে থাকে। নন কন্টিনিউয়াস মানে কি? আগেরটা কি ছিল? অ্যানালগ সিগন্যালটা ছিল কন্টিনিউয়াস, যার ফলে কি হয়, অ্যানালগ সিগন্যালের সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে সিগন্যাল পরিবর্তন হচ্ছে। তুমি দেখবে বিভিন্ন সময় সিগন্যাল আমার কখনো উপরে উঠছে, কখনো আমার সিগন্যাল নিচে নামছে, কোনো ফিক্সড কিছু নেই যে এখানে পার্টিকুলার একটা সময়ের মধ্যে সিগন্যাল ওঠানামা করছে, কারণ অ্যানালগ সিগন্যাল টাইমের সাপেক্ষে আমাদের কন্টিনিউয়াস হয়ে থাকে। বাট ডিজিটাল সিগন্যাল টাইমের সাপেক্ষে কখনো কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে? আর ডিজিটাল সিগন্যালের মধ্যে তোমার হচ্ছে দুই প্রকারের ভ্যালু থাকে শুধুমাত্র, যেটা হলো 0 আর 1। ডিজিটাল সিগন্যালে কেবলমাত্র দুই ধরনের ভ্যালুই থাকে, যেটা আমাদের 0 অথবা 1। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল তোমার যে ডেটা থাকে, সেই ডেটা বা ইনফরমেশন যে কোনো ডেটা হতে পারে। সেটা একটা ইমেজ হতে পারে, সেটা একটা ভিডিও হতে পারে, সেটা একটা MP3 সং হতে পারে, অথবা সেটা তোমার কোনো ফাইল হতে পারে, এনি টাইপ অফ ইনফরমেশন। কিন্তু মনে রাখবে, অ্যানালগ ইনফরমেশন না। অ্যানালগ ইনফরমেশন মানে অ্যানালগ ডিভাইস থেকে যে তোমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে, সেই ডেটা কিন্তু ডিজিটাল সিগন্যাল কোনোদিনও তোমার হচ্ছে ট্রান্সফার করতে পারে না বা রিসিভ করতে পারে না। অ্যানালগ সিগন্যালের জন্য অ্যানালগ ডিভাইসই তোমার লাগবে, ডিজিটাল না। সিমিলার, ডিজিটাল সিগন্যাল আবার অ্যানালগ ডিভাইস কিন্তু তোমার কখনো ইউজ করতে পারে না। অ্যানালগ ডিভাইস অ্যানালগ সিগন্যাল ইউজ করতে পারে। তাই এই জিনিসটা কিন্তু কনফিউজ হবে না কেউ, যে ডিজিটাল ডিভাইসে কেবল ডিজিটাল সিগন্যালই থাকবে, অ্যানালগ ডিভাইসে অ্যানালগ সিগন্যাল। তাই এখানে যে ডেটার কথা বলা হচ্ছে, এই ডেটাগুলো সমস্তই ডিজিটাল ডেটা, যেগুলো ডিজিটাল ডিভাইস থেকে আসছে, কম্পিউটারের সঙ্গে, কম্পিউটার থেকে আসছে, মোবাইল থেকে আসছে। সেই ডেটা বিভিন্ন প্রকারের ডেটা হতে পারে, বাট যাই ডেটা হোক না কেন, সেই ডেটাকে তোমার বাইনারিতে হচ্ছে কনভার্ট করা হবে। আর বাইনারি মানে আমরা কি জানি, সেখানে 0 আর 1 এর কম্বিনেশন থাকে। যেখানে তোমার ডিজিটাল সিগন্যালে তুমি যখনই এই ছবিতে কোথাও হচ্ছে 0 দেখতে পাবে, তখন 0 মানে তুমি জানবে হচ্ছে অফ বলা হচ্ছে। 0 মানে অফ বলা হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা নিচু ব্যবস্থা বলি, যেটা তোমার সিমিলার টু অ্যানালগ সিগন্যালে, যেটা আমি বলছিলাম আমার সিগন্যাল তোমার ডাউন হয়ে গেল এখন। আর 1 মানে তোমার সিগন্যাল হচ্ছে অন আছে, মানে সিগন্যাল এখন অ্যাক্টিভ আছে, যেটাকে আমরা উচ্চ অবস্থা বলে থাকি।
যেটা সিমিলার টু অ্যানালগ সিগনালে যেটা আমি বলছিলাম আপ, ঠিক আছে। আর ডিজিটাল সিগনালে আমার যখন সিগন্যালের ডায়াগ্রামটা তৈরি করা হয় সেম ভাবে এক্স অ্যাক্সিস যেখানে টাইম, ওয়াই অ্যাক্সিস যেখানে অ্যামপ্লিটিউড, এখানেও তোমার কাছে অ্যামপ্লিটিউড থাকে, ফেসেস থাকে, ঠিক আছে, এক্সেট্রা, যেগুলোর মিনিং তুমি অ্যানালগ সিগন্যালে যা পড়েছো তাই থাকে, তো আলাদা করে আর বললাম না, ঠিক আছে। ডিফারেন্সটা কোথায়? আমাদের অ্যানালগ সিগন্যালে যখন আমরা তৈরি করছিলাম তখন আমরা কি ব্যবহার করছিলাম? সাইন ওয়েভ ব্যবহার করছিলাম, ঠিক আছে। সাইন ওয়েভ কিরকম হয়ে থাকে? এরকম তরঙ্গ হয়ে থাকে, এই যে এরকম তরঙ্গকে সাইন ওয়েভ বলা হয়। বাট ডিজিটাল সিগন্যাল যখন বলি তখন এখানে সাইন ওয়েভ ব্যবহার করা হয় না, এখানে আমাদের হচ্ছে নর্মাল ওয়েভ ব্যবহার করা হয়, যেগুলোকে এরকম ধরনের তোমার স্কোয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল হয়ে থাকে, ওকে। যেখানে তোমার জিরো মানে সিগন্যাল তোমার হচ্ছে এখন অফ আছে, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখনো সিগন্যাল কিন্তু আমাদের আপ হয়নি, সিগন্যাল ডাউন আছে। এবার এই যে পার্টিকুলার যে জায়গাটা এখানে সিগন্যাল তোমার হচ্ছে আপ হলো, এবং আপ হওয়ার পর এতটুকু সময় অবধি, ঠিক আছে, এই যে এখানে সিগন্যাল আপ হলো, দেন আপ হওয়ার পর এতটুকু সময় অবধি সিগন্যাল আপেই আছে, দেন তোমার এই সময়তে সিগন্যাল আবারও ডাউন, দেন আবারও তোমার হচ্ছে এই পার্টিকুলার সময় আসার পর সিগন্যাল হচ্ছে আবারও আপ হলো, এইভাবে আপ আর ডাউন এখানেও কিন্তু থাকে, এখানেও কিন্তু আপ আর ডাউন থাকে, কিন্তু এখানে কি নির্দিষ্ট সময় সিগন্যালটা নির্দিষ্ট থাকে, তোমার এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। যেমনটা তোমার দেখো এখানে কি, এখানে আমরা যদি বলতাম এটাই যদি তোমার অ্যানালগ হতো, অ্যানালগ হলে কি হতো যে ধরো ধরো তোমার বলছি এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্সকে আমি বললাম তোমার ধরো টাইমের কথা বলছি, এটাকে বললাম 0 থেকে 2, এটা টাইম কিন্তু 0 থেকে 2 সেকেন্ড। তো এখানে দেখো লক্ষ্য করো 0 থেকে 2 সেকেন্ডের সিগন্যাল কিন্তু একই অবস্থার মধ্যে আছে, অর্থাৎ আপ অবস্থা ডাউন অবস্থাতেই কিন্তু আছে, সিগন্যাল ওঠানামা করেনি। অ্যানালগ হলে কি হতো, এখান থেকে সিগন্যাল আপ হতো সবার প্রথম, দেন ধরো এখানে মাঝেই 0 থেকে 2 এর মাঝে ধরো মনে করলাম 0 থেকে 1, এটার মধ্যে সিগন্যালটা তোমার ডাউন হয়ে আবার 2 এর মধ্যে সিগন্যাল আপ হয়ে গেল। তার মানে এখানে নির্দিষ্ট সময় সিগন্যাল নির্দিষ্ট অবস্থা থাকে না, বারবার ওঠানামা করে, কিন্তু এখানে দেখো সিগন্যাল তোমার নির্দিষ্ট অবস্থায় আছে, বারবার ওঠানামা করছে না, ঠিক আছে। আবার ধরো এখান থেকে সিগন্যাল আপ হলো, আপ হওয়ার পর এই সিগন্যাল তোমার এখন অনেকক্ষণ আপ থাকবে, যতক্ষণ না পরবর্তী সময়টা আসছে যে সময় সিগন্যাল হচ্ছে ডাউন হবে, এবং পরবর্তী সময়টা যে আসলো তখন সিগন্যাল হচ্ছে আবার ডাউন হলো। এটাই হচ্ছে ডিফারেন্স অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের মধ্যে। বুঝতে পারলে ডিফারেন্সটা? প্রত্যেকে বুঝতে পারলে তো অ্যানালগ আর ডিজিটালের মধ্যে ডিফারেন্সটা, সিগন্যালের ওঠানামার যে, বলো। আর এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে, এই যে অ্যানালগ সিগন্যালে আপ অবস্থাটা যে থাকে, এই অবস্থাটাকে আপ বলি, এখানে সিগন্যাল হচ্ছে তোমার পজিটিভ হয়, এখানে যে সিগন্যালের ইলেকট্রিসিটি থাকে সেটা পজিটিভ, আর এই যে ডাউন জায়গাটা যে থাকে এখানে সিগন্যালের যে ইলেকট্রিসিটি থাকে সেটা হচ্ছে নেগেটিভ হয়ে থাকে। তার মানে ডাউন অবস্থায় সিগন্যাল হচ্ছে ঋণাত্মক হয়ে যায়, আপ অবস্থায় সিগন্যাল পজিটিভ থাকে। সিমিলার এখানেও তাই, ডাউন অবস্থায় সিগন্যাল হচ্ছে আমার নেগেটিভ থাকে, আপ অবস্থায় সিগন্যাল হচ্ছে পজিটিভ থাকে, ঠিক আছে, ওকে। আর এই যে ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছ এইগুলোকে টাইম সিরিজ ডায়াগ্রাম বলে, এগুলোকে পদার্থবিজ্ঞানের ভাষায় টাইম সিরিজ ডায়াগ্রাম হচ্ছে বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার ডিজিটাল সিগন্যালের কিছু বৈশিষ্ট্য, যেগুলো সেম বৈশিষ্ট্য, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে ডিজিটাল সিগন্যালে অ্যামপ্লিটিউড দুটি নির্দিষ্ট মান নেয়, ঠিক আছে। ডিজিটাল সিগন্যালে অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানেও তোমার হচ্ছে সেম জিনিস যেটা তুমি অ্যানালগ সিগন্যালে পড়েছিলে, ঠিক আছে। অ্যামপ্লিটিউড মানে তোমার ওই যে আমার সিগন্যালের মধ্যে তোমার উঁচু অবস্থাগুলো যে আছে এইগুলোকে আমার এক একটা অ্যামপ্লিটিউড বলা হয়। এবার পার্থক্যটা কোথায়? ডিজিটাল সিগন্যালে এই অ্যামপ্লিটিউডের দুইখানা নির্দিষ্ট মান থাকে, 0 এবং 1। মানে ধরো এই হচ্ছে একটা সময় 0 থেকে 1, তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে সিগন্যাল তোমার একই অবস্থায় থাকবে। যদি সিগন্যাল তোমার আপ থাকে তাহলে এই পুরো সময়ের মধ্যে সিগন্যালের অ্যামপ্লিটিউড ভ্যালু তোমার হচ্ছে 0 হবে, যদি ডাউন থাকে, সরি 0। যদি সিগন্যাল তোমার আপ হয় তাহলে এই পুরো সময়ের মধ্যে অ্যামপ্লিটিউড ভ্যালু 1 থাকবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে বলা হচ্ছে। কিন্তু অ্যানালগের মধ্যে তা হয় না। অ্যানালগে কি হয়, 0 থেকে 1 এর মধ্যেও তোমার ছোট ছোট আরো তোমার টাইম ফ্রেম থাকে।
এটা হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড, এর মধ্যেও ছোট ছোট টাইম ফ্রেম থাকবে, যেমন তোমার ধরো 0 থেকে 0, 0 থেকে 01, 0 থেকে 02, এইভাবে 0.10, তারপর তোমার 1 সেকেন্ড। তো অ্যানালগ সিগন্যাল এই যে ছোট ছোট যে টাইম ফ্রেম গুলো এর মধ্যেও তোমার কাজ করে, এর মধ্যেও ওঠানামা করে। তো এখানে সিগন্যাল বেশি ব্রেক হওয়ার চান্সেস থাকে, বাট ডিজিটাল তা করে না, ডিজিটাল তোমার পুরো স্ট্রেট ভ্যালুর মধ্যে কাজ করে আমাদের, ঠিক আছে? ওকে, দেন তোমার ফ্রিকোয়েন্সি, ডিজিটাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি বোঝায় এক সেকেন্ডে কতবার সিগন্যাল 0 থেকে 1 অথবা 1 থেকে 0 এর মধ্যে পরিবর্তন হচ্ছে। যে ধরো এইটা হচ্ছে একখানা সেকেন্ড, এই এক সেকেন্ডের সিগন্যালটা কতবার পরিবর্তন হচ্ছে, যেটা আমরা অ্যানালগে দেখেছিলাম। তো অ্যানালগের মধ্যে অনেকবার পরিবর্তন হতে পারে, ডিজিটালে সেটা হয় না। ডিজিটালে তোমার এখানে সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে সেম থাকে, যে সিগন্যাল যদি আপে থাকে আপেই থাকবে যতক্ষণ না পরবর্তী সময়টা আসবে যে সময় সিগন্যাল আবার ডাউন হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফেজ কি বলছে? ফেজ বলছে, ফেজ বোঝায় সিগন্যাল পরিবর্তনের সময়কাল, ডেটা ট্রান্সমিশনের সময় নির্দিষ্ট সময় মতো ফেজ পরিবর্তন করায় যাতে ডেটা মিস না হয়। তো ফেজ সম্পর্কে আমরা আগে পড়েছিলাম, সেটাই এখানেও আছে ফেজ, ঠিক আছে? সুবিধা কি? ডিজিটাল সিগন্যালের সব থেকে বেশি সুবিধা এখানে নয়েজ না বরাবর। অ্যানালগের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ নয়েজ থাকে, সিগন্যালে তোমার ভুলভাল ডেটা চলে আসতে পারে। ডিজিটালে এই জিনিসটা হয় না, এখানে নয়েজের কোনো প্রবলেম নেই। তাই জন্য তুমি দেখবে মোবাইল, মানে মোবাইলে তুমি দেখবে তোমার হচ্ছে যখন ফোনে কথা বলছো দেখবে তোমার ফোনের কথা কেটে কেটে যাচ্ছে, কিন্তু কল রেকর্ডিং ভালো করে শুনতে পাবে, কারণ ডিজিটাল ডিভাইস মোবাইল। তারপর তুমি হচ্ছে মোবাইল বা কম্পিউটার থেকে মিউজিক ওপেন করো, সেখানেও মিউজিকও ভালো করে শুনতে পারবে অ্যাজ কম্পেয়ার টু তোমার সিডি, কারণ ডিজিটাল ডিভাইস নয়েজ কম থাকে। ডেটা সহজে সংরক্ষণ এবং কপি করা যায়। যে কোনো ডিজিটাল ডিভাইসে আমাদের হচ্ছে মেমোরি থাকে, যে মেমোরির মধ্যে ডেটা তোমার ইজিলি হচ্ছে স্টোর থাকে, তাই ডেটা স্টোরেজের ব্যাপারটাও এখানে অনেক ভালো হয়, ঠিক আছে? এখানে সার্ভারের কনসেপ্ট থাকে, যার ফলস্বরূপ তোমার কি হয়, তোমার যদি মোবাইল তোমার দুর্বল হয়, ল্যাপটপ তোমার যদি উইকও হয়, তারপরও কিন্তু তুমি সেম জিনিসের অ্যাক্সেস পাবে, তার কারণ ডেটাটা তোমার সার্ভার থেকে আসছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমার গেল এখানে আমাদের ডেটা সহজে সংরক্ষণ। এক্সাম্পল ধরো পেন ড্রাইভ ব্যবহার করে তুমি হচ্ছে কোনো ভিডিও দেখছো, পেন ড্রাইভের মধ্যে কোনো একটা মুভি ডাউনলোড করেছো, সেই পেন ড্রাইভটাকে তুমি কম্পিউটারে ইউএসবি তে কানেক্ট করেছো, দেন মুভিটা চালিয়ে তুমি দেখছো। তো পেন ড্রাইভটা কিন্তু ডিজিটাল ডিভাইসের এক্সাম্পল, ঠিক আছে? হাই স্পিড ট্রান্সমিশন, ডিজিটাল সিগন্যালে অনেক কম সময় অনেক পরিমাণে তথ্য বা ইনফরমেশন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি বাই ইউজিং ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই। ওয়াইফাইও ডিজিটাল সিগন্যালেরই আমাদের এক্সাম্পল, ঠিক আছে? যেমন ভিডিও কল করছো, ভিডিও কলে ধরো তোমরা হচ্ছে হাই ডেফিনেশন স্ট্রিমিং করছো, একদম হাই কোয়ালিটির ভিডিও কল, তো সেটাও পসিবল আমার ডিজিটাল সিগন্যালের জন্য, ঠিক আছে? অসুবিধা কি? কস্ট অনেক বেশি হয় ডিজিটাল সিস্টেম তৈরি করতে, যে কোনো ডিজিটাল ডিভাইস তৈরি করতে অ্যানালগ ডিভাইস থেকে বেশি খরচ লাগে, তার মেইনটেনেন্সও অনেক বেশি আমাদের হয়, তার কারণ ডিজিটাল ডিভাইসের সার্কিট এবং মাইক্রো প্রসেসরের প্রয়োজন হয়। সার্কিট লাগে এবং তার সাথে মাইক্রো প্রসেসর লাগে, প্রতিটা ডিজিটাল ডিভাইসে প্রসেসর থাকে, ঠিক আছে? তাই জন্য ডিজিটাল ডিভাইসের দামও দেখবে অ্যানালগ ডিভাইসের থেকে অনেক বেশি হয়, ঠিক আছে? তুমি দেখবে নর্মালি একটা তোমার ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে তুমি দেখবে বাড়িতে আগেকার দিনের যে তোমার টেলিফোন গুলো আছে সেগুলোর দাম কম, কারণ আগেকার দিনের টেলিফোন গুলো হচ্ছে অ্যানালগ, আর এখন যে মোবাইল ইউজ করি ল্যাপটপ ইউজ করি এগুলো হচ্ছে ডিজিটাল, ঠিক আছে? সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ স্যাম্পলিং এরার হতে পারে। স্যাম্পলিং এরারটা কি? এটা একটা কনসেপ্ট। কনসেপ্টটা কি? যে আমরা তোমার কিন্তু চাইলে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কিন্তু পরিবর্তন করতে পারি। তুমি যদি মনে করো যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করতে চাও, সেটা কি পারবে? অ্যান্সার ইয়েস। যে ধরো আমাদের কাছে একটা অ্যানালগ সিগন্যাল আছে, সেটাকে আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলাম, সেই কনভার্সনটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে স্যাম্পলিং এরার হতে পারে। মানে যখন কোনো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে আমরা পরিবর্তন করব, তখন কিন্তু কিছু পরিমাণে তথ্য আমাদের হারিয়ে যেতে পারে, এই তথ্যটাকেই স্যাম্পলিং এরার হচ্ছে বলা হয়। যেমন তোমার ধরো অ্যানালগ ডিভাইস থেকে যে গান আমরা শুনতে পাচ্ছি, সেই গানকে
আমি ডিজিটাল ডিভাইসের মধ্যে তোমার হচ্ছে পরিণত করতে চাইছি, যাতে আরো ভালো করে শুনতে পাই। তো সেই সময় হয়তো দেখা গেল কোনো শব্দের মধ্যে বিকৃতি ঘটলো, ঠিক আছে। 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ, পাওয়ার কনজাম্পশন বেশি হয়। ডিজিটাল ডিভাইসের জন্য আমাদের ইলেকট্রিসিটি লাগে, আর সেই ইলেকট্রিসিটির পরিমাণ আমাদের অ্যানালগ ডিভাইস থেকে অনেক বেশি হয়। তাই অনেক বেশি সময় তুমি দেখবে কম্পিউটার যদি চালাও, তাহলে দেখবে তোমার বাড়ির ইলেকট্রিসিটি বিলও তোমার কিন্তু অনেক বেশি আসবে, কারণ কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস, এর জন্য ইলেকট্রিসিটি দরকার আছে আমাদের, ঠিক আছে। উদাহরণ যদি বলি, কম্পিউটারের মাধ্যমে ডেটাকে ট্রান্সফার করা, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো ডেটা ট্রান্সফার করলে এটা তোমার ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল। ইন্টারনেট কমিউনিকেশন তুমি যে করছো, ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল। যেমন তোমার ধরো ইমেল, ভিডিও কল, কোনো ফাইল ফোল্ডার, ভিডিও গেম ডাউনলোড করা, এগুলো তোমার কিন্তু ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল, ঠিক আছে। তারপর তোমার ধরো হচ্ছে আমরা ইউটিউব ওপেন করে ভিডিও দেখছি, ঠিক আছে। আমরা তোমার হচ্ছে স্পটিফাই ওপেন করে তোমার হচ্ছে গান শুনছি, ঠিক আছে। এগুলো সমস্ত ডিজিটাল ফরম্যাটেই থাকে। তার মানে এখান থেকেও যে সিগন্যাল বা তথ্য আদান প্রদান হয়, সিগন্যাল মানে কি তথ্য। তুমি স্পটিফাই ওপেন করে যখন ভিডিও গান শুনছো, ইউটিউব ওপেন করে তুমি যখন এখানে আমাদের ভিডিও দেখছো, তার মানে কি তথ্য এবং ইনফরমেশন শেয়ার হচ্ছে। আর এগুলোও ডিজিটাল ফরম্যাটেই আমাদের হয়ে থাকে। তো এখানেও ডিজিটাল সিগন্যালই আমাদের থাকে, ঠিক আছে। এখানেও ডিজিটাল সিগন্যালই আমাদের হচ্ছে থাকে। তাহলে বলো, বুঝতে পারলে প্রত্যেকে ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল? ক্লিয়ার? চ্যাট সেকশন। তো এখান থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অ্যানালগ সিগন্যাল বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 3 নাম্বার, ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। অ্যানালগ সিগন্যালের 3টি বৈশিষ্ট্য, ডিজিটাল সিগন্যালের 3টি বৈশিষ্ট্য। আবার এরকম প্রশ্ন আসতে পারে, অ্যানালগ সিগন্যালে অ্যামপ্লিটিউড, তারপর তোমার ফেজ, এগুলো বলতে কি বোঝো, এগুলো সংজ্ঞা দাও, ঠিক আছে। পার্থক্য, যেটা সব থেকে ইম্পর্টেন্ট 3 নম্বরে, অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। তখন তোমাকে পয়েন্টস গুলো লিখতে হবে, তুমি নোটস এর মধ্যে তো পেয়ে যাবে, আর ভালো করে ক্লাসটা করলে নিজেও তুমি নিজের মতো অ্যান্সার হচ্ছে লিখে দিতে পারবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট আজকের ক্লাস, যেখানে আমরা সিগন্যাল অবধি করলাম। এখনো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, এই চ্যাপ্টারটা কমপ্লিট হলেই এটার নোটস পেয়ে যাবে। নেক্সট ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমরা ডেটা ট্রান্সমিশন মোড পড়বো। ডেটা ট্রান্সমিশন মোড মানে এই যে বলছি তোমার ইনফরমেশন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ট্রান্সফার হচ্ছে, তার বিভিন্ন প্রকারের ধরন থাকে, সেই ধরনগুলোকে ডেটা ট্রান্সমিশন বলে থাকি। যেমন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে আমাদের আছে এখানে নেটওয়ার্ক আর্কিটেকচার। নেটওয়ার্ক আর্কিটেকচার মানে কি, এই যে দুটো কম্পিউটার একে অপরের সঙ্গে যুক্ত আছে, এই যুক্তটাও কিন্তু আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। কোথাও আমরা দেখতে পারি দুটো কম্পিউটার, কোথাও দেখতে পারি 3টে কম্পিউটার, কোথাও দেখতে পারি আমরা দুটো কম্পিউটারের মধ্যে সার্ভার আছে। তো কিভাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত হয়েছে, সেই সেই কানেকশনের পরিকাঠামোর উপর বেস করে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। তাকেই আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে বলা হয়, যেগুলো সমস্ত রিয়েল লাইফ বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো, যাতে সবকিছু তোমাদের একদম জলের মতো ক্লিয়ার হয়। তারপর লাস্ট টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মানে কি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে ডেটাটা যে তোমার ট্রান্সফার হচ্ছে, সেই ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। কারণ ট্রান্সফারের দুই রকম টাইপ আছে, একটা প্যারালাল, এই যে, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে তোমার সিরিয়াল ট্রান্সমিশন, ঠিক আছে। তো সবকিছুই আমরা দেখব পরবর্তী ক্লাসে, ঠিক আছে। এই ক্লাসটা আমাদের তাহলে আজকে কমপ্লিট হলো। তো প্রত্যেকে বলো প্রথম ক্লাস কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। 11-এর বলো, ক্লাস সবকিছু ভালো মতো বুঝতে পেরেছো তো সবাই যারা আছো এখানে? 3 জন। আমাদের 11-এর ব্যাচটা অনেক দেরিতে শুরু হলো, তাই জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশনটা একটু কম হয়েছে, বাট ঠিক আছে। এমনিও 11-এর স্টুডেন্টরা একটু পরে কম, বাট 12-এর ব্যাচে আবার যেরকম অনেক স্টুডেন্ট আছে। 12-এ আমাদের হচ্ছে এই সেমিস্টার 4 ব্যাচেই তোমার 350-এর উপরে স্টুডেন্ট আছে একটা ব্যাচে, 350 প্লাস। কারণ 12টা তো বোর্ড এক্সাম, তো বোর্ডের নাম্বারটা তো বেশি গুরুত্বপূর্ণ আমাদের 11-এর থেকে। 11টা তো স্কুলের আন্ডারে হয়, তো কোনো চাপ নেই। কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে নেক্সট সেমিস্টারে গিয়ে কিন্তু পড়তে অসুবিধা হবে, কারণ নেক্সট সেমিস্টারে এই অন্তত এই নেটওয়ার্কিং এর জায়গাটা তোমার কিন্তু রিপিট হবে তুমি যখন ই কমার্স পড়বে। আর পাইথন, যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক নেক্সট সেমিস্টারে, সব থেকে কঠিন টপিক পাইথন।
কারণ পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আমরা কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আগে শিখিনি, ঠিক আছে? তো পাইথন প্রোগ্রামিংটা কিন্তু ভালো করে জানতে গেলে আমাদের 11 সেমিস্টার 2 তে ডেটা স্ট্রাকচারের যে টপিকটা আছে সেটাকে কিন্তু একটু ভালোভাবে জানতে হবে, কারণ তার কিছু কিছু টপিক পাইথনের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? তো আমাদের এটা মনে রাখবে সবসময়, প্রত্যেকটা টপিক কিন্তু একে অপরের সাথে রিলেটেড থাকে, ঠিক আছে? ওকে, তো চলো আজকের ক্লাস তাহলে কমপ্লিট, ঠিক আছে? আবার তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার বিকেল 5টার সময়। শনিবার আমি তোমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করিয়ে দেবো, তারপর রোববার দিনের মধ্যে এই চ্যাপ্টারটার নোটস তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে রাখলাম আজকে, ওকে? প্রত্যেককে গুড বাই, দেখা হবে শনিবার আবার, ঠিক আছে? তো রেকর্ডিং অফ করলাম।